আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করছি প্রত্যেকে অনেক সুস্থ আর সুন্দর আছো। তোমরা ক্যাপশন দেখেই বুঝতে পেরেছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা এই 26 সেশনে। তো তোমরা ভর্তি সার্কুলার নিয়ে অনেক টেনশন, বিভিন্ন তথ্য জানো না, কোন ইউনিটে কি আছে, আসন কতগুলা, সবকিছু নিয়ে তোমাদের অনেক কোশ্চেন। তো আজকের এই সেশনে আমি তোমাদের এই কোশ্চেনের আনসারগুলো দিব, এবং এই জায়গায় 26 সেশনে কি হতে যাচ্ছে, এই অ্যাডমিশন সার্কুলারটা, এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো আজকের এই লাইভ সেশনে। সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে কিনা একটু কষ্ট করে জানাও। আমরা শুরু করব। এবং কে কোন জায়গা থেকে জয়েন হয়েছ, জাস্ট আমি একটু পরিচয় হওয়ার জন্য একটু কষ্ট করে কমেন্টে লিখবা কে কোন জায়গা থেকে জয়েন হয়েছ। এবং তোমরা এইচএসসি 25 এবং 26 ব্যাচ দুজনে কিন্তু আমাদের এই সেশনটাতে যুক্ত হতে পারবা, ঠিক আছে? একটু কষ্ট করে জানাও সবকিছু ঠিকঠাক আছে কি না। থেকে জয়েন হয়েছ। আচ্ছা, আহ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অলরেডি অনেকেই আছে, নুসরাত সিমরুজ, তারপর নুসরাত হুসেন, মোহাম্মদ তামিম, রুমা মনি, তারপর আচ্ছা সিটিজি থেকে ফারিয়া ফেরেস্তা, তারপর রিফা আক্তার, সাবেনা ইয়াসমিন চট্টগ্রাম থেকে। আচ্ছা, ময়মনসিংহ থেকে আছে আমাদের আহ গৌরাঙ্গ দত্ত, ফারিয়া, তারপর মোহাম্মদ তামিম কক্সবাজার থেকে, মাইশা ঢাকা থেকে, 25 বেচ। আচ্ছা, যেহেতু আজকের মধ্য দিয়ে তোমাদের একদম জার্নিটা টোটালি শুরু হচ্ছে 25 এবং 26। তোমরা যারা 25 বেচ সেকেন্ড টাইমার যারা, তোমরা তো আগে থেকেই শুরু করেছো, কিন্তু অফিসিয়ালি আমরা আজকে থেকে একদম কার্যক্রম শুরু, যেখানে কিনা তোমরা ফ্রি লাইভ ক্লাস পাবা এবং সবকিছু টোটালি। এবং আজকে থেকে মনে করবা যে 26 বেচ এবং 25 বেচ যারা সিইউতে পরীক্ষা দিবা, তোমরা আজকে থেকে ডেডিকেটেড ভাবে যারা 25 বেচ আছো, হয়তো আগে থেকে পড়াশোনা শুরু করেছো, হয়তো কোনো একটা ল্যাকিং আছিল বা ঠিকঠাক মতো পড়াশোনা করো নাই, ওইটা এখন আর মাথায় নেওয়া যাবে না, এখন রিস্টার্ট করতে হবে, ঠিক আছে? রিস্টার্ট করতে হবে। এবং আজকের এই লাইভ সেশনটা মূলত গাইডলাইন প্লাস ভর্তি সার্কুলারে কি কি থাকছে। এখানে আমাদের চর্বিতে কতগুলো আসন আছে, কোন ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে, তারপর কোন কোন সাবজেক্টগুলো নিতে পারবা, ডিটেলস আলোচনা করব। আজকের এই লাইভ সেশনের পরে তোমাকে নতুন করে কোথাও খুঁজতে হবে না যে এখানে কোন ইউনিট আছে বা কোন ধরনের রিকোয়ারমেন্ট আছে, এটা কিছু করা লাগবে না। জাস্ট আজকের এই লাইভ সেশনটা তুমি করো, তাহলে হবে, ঠিক আছে? আচ্ছা, আহ, বরিশাল থেকে আছে আমাদের সাথে শ্রীবন সরকার, সিটিজি থেকে। আচ্ছা, প্রায়জন চট্টগ্রাম থেকেই মূলত, ফাউজিয়া তাসনিম, ওয়ালাইকুম আসসালাম, আবু দালহা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা একটু তোমরা একটা কাজ করবা, সেটা নাদিয়া নিহা শেরপুর থেকে। আচ্ছা, তাই তোমরা একটু কষ্ট করে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিও, যেন তারাও এই সার্কেলটা দেখতে পারে। পাশাপাশি ভাবে তোমরা তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে রাখবা, ঠিক আছে? তো আমি শুরু করছি। প্রথমেই একটু বলে নেই, তোমরা এখানে 25 এবং 26 বেশ সবাই এখানে যুক্ত আছে আমি জানি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলো প্রথমেই আমি একটু শুরু করি আমাদের ছবিতে আসলে কি আছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মূলত ইউনিট কতগুলো আছে এখান থেকে আমরা শুরু করি। প্রথমত আমাদের এখানে এ ইউনিট আছে, বি ইউনিট, তারপর বি1, সি ইউনিট, তারপর আমাদের ডি এবং ডি1, এবং এখানে আরেকটা আছে সেটা হলো বি2। অর্থাৎ আমাদের এই জায়গাতে মূল ইউনিট এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, মানে এ বি সি, এই চারটা ইউনিট মূলত মূল ইউনিট, এগুলোকে ইউনিট বলা হয়। পাশাপাশি ভাবে যদি তোমাদেরকে বলি যে বি1, তারপর এখানে বি2, দেন ডি1, এই তিনটা ইউনিটকে আমরা বলতে পারবো সাব ইউনিট, মানে উপ ইউনিট, ঠিক আছে? আমি কিন্তু একদম শুরু থেকে যা তোমাদের জানা প্রয়োজন সিইউ সার্কুলার নিয়ে সবকিছু বলছি। এগুলোকে আমরা বলতে পারি সাব ইউনিট বা উপ ইউনিট, ঠিক আছে? আর এগুলো ডিরেক্টলি ইউনিট, মানে এগুলোকে ইউনিট বলা হয়। তার মানে এ ইউনিট, বি, সি, ডি ইউনিট, আর বি1, বি2 এবং ডি1, এগুলো সাব ইউনিট, আসন সংখ্যা কম। তো ইউনিট পরিস্থিতির মধ্যে প্রথমে যদি বলি যে আসলে কোনটাতে কতগুলো আসন আছে, দেখো এখানে এ ইউনিটে আসন আছে 1093টা, যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবা। আমি এটা অবশ্যই তোমাদেরকে বলবো
যারা শুধু সায়েন্স, যারা সায়েন্স আছো শুধু তারা এখানে পরীক্ষা দিতে পারবা, আর কেউ পারবা না। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টে জানাবা, আমি দেখবো। এখন এই অনুযায়ী যারা পরীক্ষা দিবা শুধু সায়েন্স, আর কেউ পারবা না। এবং এখানে 1093টা আসন আছে। আমি সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্টটা আমি একটু পরে বলবো। দেন আসো বি ইউনিটে। দেখো এই জায়গাতে মূলত হচ্ছে সবাই পরীক্ষা দিতে পারে। বি ইউনিটটা হচ্ছে সবাই, এখানে তুমি সায়েন্স ধরো, হচ্ছে এখানে সায়েন্স, তারপরে এখানে হচ্ছে আর্টস এন্ড হচ্ছে কমার্স, মানে সবাই তোমরা পরীক্ষা দিতে পারবা এই বি ইউনিটে, যেটাকে আমরা বিভাগ পরিবর্তন ইউনিটও বলা যায়, কারণ এখানে সবাই যেহেতু পরীক্ষা দিতে পারতেছে। এবং স্পেশালি এটা হচ্ছে কলা ও মানববিদ্যা অনুষদ। ঠিক আছে, এবং এখানে কি কি সাবজেক্ট আছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই এটা বলবো। ওকে, তাহলে এখানে বি ইউনিট যেটা, বি ইউনিট আসন সংখ্যা হচ্ছে 690টা, 690টা। ঠিক আছে, কিন্তু আবেদন করে কিন্তু হিউজ স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আবেদন করে, আসন আছে মাত্র হচ্ছে কত, 690টা। দেন আসে হচ্ছে বি ওয়ান। বি ওয়ানে তোমার আসন সংখ্যা হচ্ছে 135টা। ঠিক আছে, 135। এবং বি টু তে আসন সংখ্যা হচ্ছে 280টা। একটু লিখে নাও তোমরা, তোমরা বুঝতে পারবা যে আসলে আমার কোন ইউনিটে পরীক্ষাটা দেওয়া উচিত এবং এতগুলো আসন কোন ইউনিটে আছে। হ্যাঁ, আগে থেকে যদি না জানো, ধরো একটা যুদ্ধ তুমি শুরু করেছো, আগে থেকে যদি না জানো যে সেখানে গিয়ে কি হবে, সেখানে আমার ব্যবস্থাপনা কি হবে, সেখানে আমার কিভাবে টিকে থাকতে হবে, কিভাবে ফাইট করতে হবে, এবং আমি চয়েস করব কোনটা, কাকে নিব, এটা আগে থেকে তোমাকে অবশ্যই জানা লাগবে। ঠিক না? এন্ড আসো সি ইউনিট যেটা আমরা বলবো, সেটা নিয়ে আমাদের হচ্ছে 510টা আসন আছে। ঠিক আছে, সি ইউনিটে হচ্ছে আমাদের 510টা এখানে আসন আছে। এবং ডি ইউনিটে হচ্ছে 849টা, 849। আর ডি ওয়ান যেটা, সেটা হচ্ছে 40টা আসন। একটু খেয়াল করবা, এখানে এ ইউনিট 1093টা, বি ইউনিট হচ্ছে 690, বি ওয়ান হচ্ছে 135, বি টু হচ্ছে 280, সি ইউনিট 510, ডি ইউনিট 849 এবং ডি ওয়ান হচ্ছে 40টা আসন এইখানে আছে। ঠিক আছে, এখন যে ব্যাপারটা এখানে কাজ করবে, কে কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবা। মোট কথা আমাদের সিইউতে একটা সুযোগ আছে, দুইটা সুযোগ, মানে দুইটা সুযোগ, তিনটা সুযোগ। হ্যাঁ, মানে 1 2 করে 3টা সুযোগ হয়ে গেছে। নাম্বার 1, এখানে কোনো লিখিত পরীক্ষা নেই, শুধু হচ্ছে এমসিকিউ। নাম্বার 2, জিপিএ এর উপর কোনো মার্কস নাই। রিসেন্ট খুব একটা তথ্য আলোচিত হয়েছে যে রাজশাহীকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিপিএ মার্কস নেই। এটা তো গত বছরও ছিল না। ঠিক আছে, আমরা এটা তথ্যটা দেইনি, আমরা হচ্ছে আগে থেকে জানি এটা, এবং স্টুডেন্টরা সবাই জানে যে এখানে হ্যাঁ প্রথম তথ্যটা দেওয়া হয়। জিপিএ আগে থেকে ছিল না, গত বছরও হয়তো জিপিএ এর উপর কোনো মার্ক ছিল না, এটা সবাই জানে। তো নতুন করে এটা আসে নাই, এটা আগে ছিল না। ঠিক আছে, এটা আপডেট নিউজ না, এটা আগে থেকেই রিকমেন্ডেশন করা ছিল যে জিপিএ এর উপর কোনো মার্কস নেই। 2025-26 সেশনে যারা পরীক্ষা দিয়েছো, বিশেষ করে সেকেন্ড টাইমার, তোমরা তো জানো তখন হচ্ছে জিপিএ এর উপর কোনো মার্কস ছিল না, শুধু এই বছরের জন্য করে নাই, গত বছরও ছিল না। আচ্ছা, এখানে শুধু এ ইউনিট ব্যতীত আর বাকি যে ইউনিট গুলো আছে, সে ফর এক্সাম্পল এখানে আমরা যদি বলি বি ইউনিট, তারপর হচ্ছে বি ওয়ান, বি টু, সি ইউনিট, ডি ইউনিট এবং হচ্ছে ডি ওয়ান, এই যে ইউনিট গুলো আছে সবগুলোতে পরীক্ষা দিতে পারবে সবাই, মানে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে এই ইউনিট গুলাতে। এখন আমাকে প্রথম জানতে হবে যে আসলে এই ইউনিটটাতে আসলে কি আছে। ঠিক আছে, আমাকে একটু কষ্ট করে বলো তোমরা কি আসন কতটুকু এটা বুঝতে পারছো কিনা, একটু কষ্ট করে বলো, দেন হচ্ছে আমি পরবর্তী স্টেপে যাব। জুয়েল ভাই আমার মেসেজ দেখবেন ভাই? হ্যাঁ, আমি সবার মেসেজটা দেখবো, আমাকে হচ্ছে যে একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, একটু কষ্ট করে বলে এতটুকু সবাই ক্লিয়ার কিনা, আমি কিন্তু এ টু জেড এরপরে যদি আমার মনোযোগ সহকারে তুমি আমার এই লাইভ সেশনটা দেখো, তোমাকে এডমিশন সার্কুলার নিয়ে আর কোনো পেন নিতে হবে না, কারণ এটাই, এখানে সবকিছু পাবা ইনক্লুডিং সব। ঠিক আছে, একটু জানাও এতটুকু আহ, সবাই ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এলএলবি নিয়ে আমি বলবো, সিইউতে এক্সাম কখন হতে পারে, এটা হচ্ছে যে ডিসেম্বরে ধারণা করা হয়েছে, ডিসেম্বরে হবে ইনশাল্লাহ, আশা করা যায়। ঠিক আছে, একটু কষ্ট করে বলে এতটুকু সবাই ক্লিয়ার। আচ্ছা, বুঝছি। তাহলে এখানে আমাদের হচ্ছে ইউনিট ভিত্তিক কতগুলো আসন, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আসো আমাদের নেক্সট যে বিষয়টা, সেটা হলো যে ইউনিট ভিত্তিক যে বিষয়টা। দেখো এখানে আমি প্রথমত ইউনিট নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু আমাদের ইউনিট এখানে নাই, শুধু ইংলিশটা আছে। সো এই ইউনিটে হয়তো বা আমাদের স্টুডেন্টরাও নাও থাকতে পারে, তবে অনেকে আবার সার্কুলারের জন্য আসতে পারে। তোমাদের জন্য বলছি, এই ইউনিটটা সরাসরি বিজ্ঞান, মানে এখানে যারা সায়েন্সের শিক্ষার্থী আছো তোমাদের জন্য ইউনিটটা, এবং 1093টা এখানে কি আছে, আসনগুলো আছে। ঠিক আছে, ইউনিট এখানে আর কেউ পরীক্ষা দিতে পারবে না। এখন আসো কে কে পরীক্ষা দিতে পারবা, এটা সকল ইউনিটের জন্য। প্রথমত বলি, আমাদের এখানে কোনো গেপ নেই, মানে অনেকের হয় না যে এসএসসি 2022, এইচএসসি হচ্ছে 2025, মাঝখানে 1 বছর গেপ।
এরকম কিন্তু সুযোগ নেই। গত বছর সার্কুলার অনুযায়ী যেটা বলা হয়েছে, এইবার মূলত পরীক্ষা দিতে পারবা যে হচ্ছে, আমি যদি বলি যে এসএসসি হচ্ছে তোমাদের 2023 এবং এইচএসসি হচ্ছে আমাদের এখানে 2025, এদেরকে বলা হবে সেকেন্ড টাইমার। ঠিক আছে, এদেরকে বলা হবে সেকেন্ড টাইমার, মানে এসএসসি 2023 এবং এইচএসসি 2025 সকল ইউনিটের জন্য এটা সেকেন্ড টাইমার। এবং ফার্স্ট টাইমার যারা, তাদের তাদের যে বিষয়টা হবে সেটা হলো এসএসসি 2024 এবং এইচএসসি হচ্ছে 2026, এই যেটা। ঠিক আছে, এখন অনেকের এরকম যদি হয় যে হচ্ছে এরকম যদি হয় আর কি, ধরো সে ফর এক্সাম্পল যে এসএসসি 2023 কিন্তু এইচএসসি 2026, এখন একটা কোয়েশ্চেন থাকে না, মানে এরকম একটা কোয়েশ্চেন আছে কিনা বলো। ধরো এটা তো একটা লিমিটেড, মানে একদম অথেন্টিক কথা, এসএসসি 23 এইচএসসি 25 সেকেন্ড টাইমার, এসএসসি 24 এইচএসসি 26 ফার্স্ট টাইমার। ওকে, এখন কারো যদি এরকম হয় যে এসএসসি 2023 এবং এইচএসসি 2026, মাঝখানে 1 বছর গেপ, মূলত এসএসসি থেকে এইচএসসি 2 বছর গেপ থাকে মাঝখানে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, অনেকে 1 বছর গেপ দেয়। তো গেপ দিলে তাহলে এটা হবে 23 এবং 26 তুমি পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। মানে মোট কথা হলো এই যে 4টা বছর আছে এখানে, 2023, 2024, 2025 এবং 26, এই 4টা বছরে কারো যদি পাশের সন থাকে তুমি পরীক্ষা দিতে পারবা, বুঝছো? আর যদি এটার বাইরে থাকে তুমি পরীক্ষা দিতে পারবা না। এটা গত বছর সার্কুলার অনুযায়ী, এবং এই বছর এটাই হবে হয়তো, কারণ আমি যোগাযোগ করেছি, আমি নিজে গিয়েছিলাম সেখানে, তারা বলছে গত বছর সার্কুলার অনুযায়ী সবকিছু হবে। এতটুকু তারা আমাদেরকে বলছে যে এতটুকু স্টুডেন্টদেরকে বলে দাও যে গত বছর সার্কুলার যা ছিল ওরকমই হবে, যদি কোনো একটা কি বলে পরিবর্তন আসে তাহলে আপডেটটা তোমাদেরকে জানাবো, এটা বলে রাখছে। তাহলে এখানে মূলত এই ইউনিটে যারা পরীক্ষা দিবা তারা সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার রিকোয়ারমেন্টটা যেহেতু বলে নাই, সেক্ষেত্রে আমি নিজে থেকে বলতে পারবো না যে কত আসবে। ঠিক আছে, আন্দাজে একটা বললাম, পরে হইলো না জিনিসটা, এটা করা ঠিক না। দেখো, যারা হচ্ছে এসএসসি 23, তোমাদের এখানে জিপিএ লাগবে 4.00 এসএসসি তে, এ ইউনিটে, আর এইচএসসি লাগবে 3.50, এইচএসসি লাগবে 3.50 এবং টোটাল লাগবে 8.00। তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা, সহজ কথা। তাহলে তুমি পরীক্ষা এখানে দিতে পারবা এ ইউনিটে। ঠিক আছে, এসএসসি হচ্ছে কত বলছি, 4.00 আর এইচএসসি হচ্ছে 3.50, টোটাল 8.00 হইলে তুমি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী, তুমি এ ইউনিটে পরীক্ষা দিতে পারবা। বুঝছো? এটা হলো আমাদের এ ইউনিটের বিষয়টা। ওকে, এখানে এ ইউনিটে কেউ কি আছো? তাহলে যদি না থাকে আমি বি ইউনিটে চলে যাই, আমি বি ইউনিটে চলে যাব। এই ইউনিটের বিষয়টা হচ্ছে এরকম, সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্টটা যদি কেউ এই ইউনিটে থাকো আমাকে বলি, আমি দেখাবো। আচ্ছা, বি ইউনিটে চলে যাই, তোমরা ওয়েট করতেছো বি ইউনিট নিয়ে। দেখো এখানে ডিটেলস আলোচনা করবো বি ইউনিটে। হ্যাঁ, প্রথমে আসো, বি ইউনিট মূলত কাদের জন্য? বি ইউনিট এখানে সায়েন্স প্লাস কমার্সের এক ধরনের রিকোয়ারমেন্ট এবং হিউম্যানিটিস বা আর্টস যেটা আমরা বলি, এটা এদের হচ্ছে এক ধরনের রিকোয়ারমেন্ট। তাহলে এখানে দুইটা ধাপ আছে, সায়েন্স এবং কমার্সের সেম রিকোয়ারমেন্ট লাগবে যেটা হবে, আর হিউম্যানিটিস এর আলাদা। ঠিক আছে, এবং এখানে তো আসন সংখ্যা আমরা দেখতেই পেলাম, 690টা আসন আছে এখানে, 690টা আসন আছে, এবং প্রত্যেক বছর লক্ষাধিক শিক্ষার্থী আবেদন করে, কিন্তু সবাই চান্স পায় না। তাহলে পাই কে কে? দেখো এখানে সাবজেক্ট গুলা কি কি আছে যদি আমরা বলি, প্রথম সিরিয়ালে হচ্ছে আমাদের ইংলিশ, এখানে আমাদের ইংলিশ সাবজেক্ট আছে। নাম্বার 2 যদি বলি সেটা হচ্ছে বাংলা সাবজেক্ট আছে। ঠিক আছে, এখানে আমাদের বাংলা আছে। তারপর হচ্ছে এখানে IHC ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার মানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যেটা আমরা বলি। দেন হচ্ছে বাংলাদেশ স্টাডিজ, এখানে আছে হচ্ছে বাংলাদেশ স্টাডিজ। ঠিক আছে, একটু বুঝে নিও, দ্রুত লিখছি, বাংলাদেশ স্টাডিজ। আর এখানে হিস্ট্রি আছে, তারপর এখানে সাবজেক্ট আছে কোনটা, সেটা হচ্ছে হিস্ট্রি। হ্যাঁ, হিস্ট্রি সাবজেক্ট আছে। তাহলে আরো সাবজেক্টগুলো আছে, এগুলো হচ্ছে মেন বলতে সবাই এদিকে দেখতে আকৃষ্ট থাকে। বাকি সাবজেক্টগুলো, সংস্কৃত সাবজেক্ট আছে, ওইটাও এখানে আছে, ভালো। হ্যাঁ, তো এখন এবং IML যেটা আমরা বলি, আরেকটা হচ্ছে IML, এই সাবজেক্টটা হচ্ছে তোমার এখানে আছে। 690টা আসন, এখানে সাবজেক্টগুলো আছে। এবং এখানে যে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যদি বলি, সায়েন্স এবং কমার্সের জন্য যারা আসবা, সায়েন্স এবং কমার্সের জন্য যারা আসবা তাদের জন্য যে প্যাটার্নটা ফলো করতে হবে সেটা হলো যে এসএসসি তে একটা রিকোয়ারমেন্ট এবং এইচএসসি তে একটা রিকোয়ারমেন্ট, এবং যারা হচ্ছে 2023 এবং এটা হচ্ছে 2025, এখানে তোমার লাগবে হচ্ছে যারা সায়েন্স থেকে আসবা,
যারা হচ্ছে সায়েন্স প্লাস হচ্ছে কমার্স দুইজনের জন্য এখানে লাগবে হচ্ছে তোমার 3.50, আর এটা হচ্ছে তোমার 3.00, টোটাল হচ্ছে 7.50। ঠিক আছে, এটা বি ইউনিট। একটু খেয়াল করো, এসএসসি 2023, এইচএসসি 2025, এসএসসি লাগবে 3.50 কমার্স এবং সায়েন্সের জন্য, এবং এইচএসসি যারা দিবা মানে দিছো 25 বেস যারা 3.00, টোটাল হচ্ছে 7.50। ঠিক আছে, সায়েন্স। এন্ড যারা হিউম্যানিটিস বা হচ্ছে আর্টস তাদের জন্য কি আছে, তারা হচ্ছে এসএসসি হচ্ছে 2023, তাদের সেম মানে 3.00। ঠিক আছে, এবং এইচএসসি হচ্ছে 2025 এবং তাদের প্রয়োজন 2.50, টোটাল হচ্ছে 7.00। এই হলো মূলত আমাদের বি ইউনিটের বিষয়টা। আবেদন যোগ্যতা, সাবজেক্ট বিষয়ে আসবো। একটু বলো, এতটুকু আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। একটু কষ্ট করে বলো, এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কি না, এতটুকু সবাই মানে ক্লিয়ারলি বুঝতে পারছো কি না। আচ্ছা, এখানে আমার একটু মিস্টেক আছে মেবি, এটা 7.00, এটা 7.00 আর এটা হচ্ছে 6.50। একটু কারেকশন প্লিজ, চেঞ্জ হওয়াতেই এলোমেলো হয়েছে আর কি। এখানে হচ্ছে আমাদের 7.00 সায়েন্স এবং কমার্সের জন্য, 7.00 আর হচ্ছে হিউম্যানিটিস বা মানবিকের জন্য হচ্ছে 6.50। ঠিক আছে, 6.50, 3.0 আর হচ্ছে 2.50। বুঝছো এটা? হ্যাঁ, আচ্ছা, এখন একজন কোয়েশ্চেন করছে জুয়েল দেব, 3.0 আর 2.50 কেমনে 7 হয়? দেখো ভাইয়া, তোমাকে বলি, এখানে এটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট একটা ফিক্সড একটা রিকোয়ারমেন্ট যে আমার এসএসসি তে হচ্ছে 3 লাগবেই, এর চেয়ে নিচে আসা যাবে না। এটা টোটাল যোগ করলে হবে না। তুমি যদি দুইটা টোটাল যোগ করো তাহলে তো 7 আসবে না, মানে ওইটা ওইরকম না। ঠিক আছে, ওইরকম করে না। যেমন এইখানে দেখো, এখানে দেখো প্রথম ছিল 3.50 আর এখানে 3.00, দুইটা যোগ করলে কত হয়? যোগ করলে হয় তোমার হচ্ছে 6, 6.50 হয়। তাহলে কি এখানে 6.50 দিছে? তারা তো 7.00 দিছে, তাই না? ওটা যুগ না, ওটা আলাদা রিকোয়ারমেন্ট। বুঝছো, ওইটা হচ্ছে আলাদা রিকোয়ারমেন্ট। এটা একটু মাথায় রাখো তাহলে এক্স্যাক্টলি এই কথাটা। হ্যাঁ, আশা করছি ক্লিয়ার। তোমাদের যদি এটা থেকে থাকে তাহলে তোমরা তো পরীক্ষা দিতে পারতেছো। এখন যারা হচ্ছে এইচএসসি এরকমটা যারা আছো যে হচ্ছে এসএসসি হচ্ছে 2024 আর হচ্ছে এইচএসসি হচ্ছে 2026, তোমরা তো ফার্স্ট টাইমার। ঠিক আছে, তোমরা ফার্স্ট টাইমার, তো তোমাদের জন্য এটা কি রিকোয়ারমেন্ট? তোমাদের জন্য কিন্তু এখনো কোনো রিকোয়ারমেন্ট তারা দেয়নি। তোমাদের এটা পরিবর্তন হবে, আমি যতটুকু জানি চেঞ্জেবল হবে, পরিবর্তন হবে। কিন্তু এইচএসসি 25 বেসের কোনো পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হয় তাহলে অনেক শিক্ষার্থী আছে যারা কিনা পরীক্ষা দিতে পারবে না যদি রিকোয়ারমেন্টটা বাড়ায়, কারণ এটা তারা করবেও না। হ্যাঁ, কারণ হিউজ স্টুডেন্ট সেকেন্ড টাইমার থাকে, তো তাদেরও কথা ভিত্তি করে নতুন করে আরেকটা চেঞ্জ নিয়ে আসবে, এটা কখনোই পসিবল না। বুঝছো, এটা পসিবল না। কিন্তু 26 বেচ যারা আছো, তোমাদের কোনো একটা পরিবর্তন আসতে পারে, আসলে তখন আমি সেটা জানাতে পারবো। চলো, তোমাদেরকে হচ্ছে বি ইউনিটের সকল বিষয়টা একটু আদ্যপান্ত বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করবা। যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিবে এরপরে তো কোনো প্রবলেম হবে না, সকল সাবজেক্ট নিয়ে কথাটা বলে দিব। দেখো এখানে সাজানো আছে সবকিছু। আচ্ছা, এটা B1, এই তো, একটু খেয়াল করো, আশা করি দেখা যাচ্ছে। দেখো এখানে সবকিছু আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। বি ইউনিটে মূলত হচ্ছে কি কি আছে? বাংলা আছে, ইংরেজি, ভাষা ও ভাষা বিজ্ঞান যেটা আইএমএল লাগে, ইতিহাস, দর্শন, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ফার্সি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ আর সংস্কৃত। এখন তুমি যদি রিকোয়ারমেন্টটা না জানো তাহলে তো ভর্তি পরীক্ষা আসলে কি আসবে বা কোথায় আমি কোন সাবজেক্ট নিয়ে পড়বো, এটা তো তোমার আগে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আসলে আমি কোন উপায়ে কোন ভিত্তিতে আমি এই সাবজেক্টটা নিব বা আমার কেন ভালো লাগে সেটা, এটা আগে থেকে নিজেকে একটা ইনপুট দিতে হবে। তারপর তুমি পরবর্তী নেক্সট স্টেপে তুমি যাও, অসুবিধা নেই। তাহলে বাংলার জন্য এখানে 3টা বিষয় পরীক্ষা হয়, সবাই জানো। এখানে হচ্ছে আমাদের বাংলা থেকে পরীক্ষা হয়, এখানে আমাদের বাংলা থেকে প্রশ্ন আসে হচ্ছে আমাদের কয়টা? 30টা প্রশ্ন আসে। আবার ইংলিশ থেকে প্রশ্ন আসে হচ্ছে 30টা, আর জিকে থেকে প্রশ্ন আসে হচ্ছে 40টা। কথা বুঝছো? বাংলা 30, ইংলিশ 30 আর হচ্ছে জিকে হচ্ছে 40। এবং সবচেয়ে ইংলিশ প্রশ্নটা একটু ডিফারেন্স হয়। ডিফারেন্স বলতে যারা অনেক ভালো পারো, মিনিং ভালো পারো, ভোকাবুলারি স্ট্রং, সো তুমি মানে ইজিলি আনসার করতে পারবা যেহেতু এখানে প্যাসেজ আছে।
এখন যদি বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে তুমি চাও, তাহলে তোমাকে বাংলাতে সর্বনিম্ন 17 পাইতে হবে। একটু খেয়াল করো, কত পাইতে হবে? সর্বনিম্ন 17 পাওয়া লাগবে। ইংরেজিতে পাইতে হবে 8 সর্বনিম্ন, এবং জিকেতে পাইতে হবে 15। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাইয়া, আচ্ছা ধরেন আমি হচ্ছে বাংলাতে 17 পাইছি, ধরেন, আচ্ছা আমরা একটু ধরেই নিই তাহলে। ধরো আমি বাংলাতে 17 পাইছি, ওকে, প্লাস ইংরেজিতে 8 পাইছি, ওকে, প্লাস সাধারণ জ্ঞানে 15 পাইছি, ইকুয়াল কত আসে? এখন এইখানে যে মার্কসটা আসে, এটাতে কি তোমার চান্স হবে? হবে না তো। এটাতে তোমার চান্স হবে না, একদমই হবে না। তুমি পাস মার্কও করতে পারবে না, এরকম অবস্থা। কারণ এখানে 40 পার্কস, এখানে হচ্ছে আমাদের কত পাস? 40 পার্কস। তুমি একটু দেখো তো এখানে কত আসে। 17 8 যোগ করলে কত হয়, দেন হচ্ছে 15 যোগ করলে কত হয়। হ্যাঁ, মানে মোটামুটি 40 কাছাকাছি যায় বা 40 হয়। কিন্তু এটা দিয়ে তো তোমার চান্স হবে না। চান্স হবে না। সর্বনিম্ন বি ইউনিটের ক্ষেত্রে যদি বলি, সর্বনিম্ন তোমাকে 70 প্লাস পাওয়া লাগবে। মানে এইটা ইনপুট দিতে হবে 70 প্লাস, 67 68 66 65 মিনিমাম, কিন্তু 65 প্লাস পাওয়া লাগবে তোমাকে। যদি প্রশ্ন ভেরি কঠিন হয়, মানে খুবই কঠিন, হার্ড, একদমই হার্ড, তাহলে সবার ক্ষেত্রে সেম, তখন নাম্বার কমে আসবে। তাহলে আসলে সর্বনিম্ন নাম্বার কত পাইলে আমার চান্স হবে, এই পুরো বিষয়টা নির্ভর করে কোয়েশ্চেন প্যাটার্নের উপর। মানে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন, যদি ইজি হয় সবাই 80 পাবে, 85 90 এরকম পাবে। এবং গত বছর, আগের বছরে যেরকমটা হয়েছিল এই ইউনিটে, সবাই 90 পাইছে, 90, তারপর হচ্ছে 88 এরকম নাম্বার পাইছে, কিন্তু অনেকেই বেশি মার্কস পাওয়ার চান্স হয় না। কারণ কেন? কারণ প্রশ্ন সহজ আসছে, সবাই ভালো মার্কস পাইছে, ঠিক আছে। আর যদি প্রশ্ন কঠিন হয়, দেখবা 60 বা হচ্ছে 62, এটা নিয়ে টানাটানি বেজে গেছে। কিন্তু নর্মালি যেটা হয়, স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে ধরো 65 বা 70 আপ, মানে এরকম হয় লাস্ট পর্যন্ত। কিন্তু শিওরলি যেটা হয় 80 প্লাস। 80 প্লাস পাইলে শিওরলি চান্স, মানে কোনো কথা নেই, ফার্স্ট কলে তুমি সাবজেক্ট পাওয়া যাবে। এখন তাহলে টার্গেট কি দিতে হবে? টার্গেট দিতে হবে এটা হচ্ছে জাস্ট একটা স্যাম্পল, একটা রিকোয়ারমেন্ট, যে এটা হইলে আমি এই সাবজেক্টটা পাবো, কিন্তু আমার কিন্তু এটা লাগবে না, আমার লাগবে বেশি। হ্যাঁ, তার মানে তোমাকে 80 প্লাস পাওয়ার একটা উপক্রম তৈরি করতে হবে। এই সাবজেক্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। এর মানে এটা না যে এটা পাইলে তোমার এই সাবজেক্টটা পাবা। এইটা পাওয়ার জন্য এই সাবজেক্টটা তোমাকে আরো বেশি হাইস্ট মার্ক পাইতে হবে। ইংলিশে দেখো, ইংরেজি এবং হচ্ছে তোমাদের এখানে কি আছে, ভাষা বিজ্ঞান, আইএমএল যেটা বলে, এখানে তোমার বাংলাতে পাইতে হবে মাত্র 9। তুমি যদি ইংলিশ নিয়ে পড়তে চাও, অনেকের ড্রিম সাবজেক্ট ইংলিশ নিয়ে পড়াশোনা করার, 9 পাইতে হবে বাংলাতে, ইংরেজিতে পাইতে হবে 18। এইখানে খেলাটা খেলছে। ইংরেজিতে কত পাইতে হবে? 18 পাইতে। এখন তুমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করবা, তুমি যদি ইংলিশ না জানো, তোমাকে নিয়ে সে কি করবে? কিছু করবে? কিছু তো করবে না। ইংলিশে পাইতে হবে 18। তুমি যদি 18 পাও, তাহলে তোমার ইংলিশটা আসবে। এন্ড দেন সাধারণ জ্ঞানে কত পাইতে হবে? 15 পাইতে হবে। এখন 18 15 9 যোগ করলে যে মার্কসটা আসে, এটা পাইলে কি তুমি ইংলিশ পাবা না। জাস্ট সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্টটা এটা, কিন্তু তোমাকে ভালো টপ করতে হবে। অর্থাৎ দেখা গেছে 1 থেকে 300, মানে এটা ফার্স্ট কলে চলে আসে, 1 থেকে 300 ফার্স্ট কলে সাবজেক্ট চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, কিছু কিছু স্টুডেন্ট দেখবা যে দূর থেকে চান্স পায়। অনেকে এটা জানো যে অনেক সময় দেখা যায় তোমার মেরিট হচ্ছে, ধরো তোমার মেরিট হচ্ছে 1500 তোমার মেরিট আছে, আরেকজনের মেরিট হচ্ছে ধরো হচ্ছে 2100, অনেক পার্থক্য না? তো 2100 ওর সাবজেক্ট আসছে, এখন তোমার সাবজেক্ট আসে নাই, কারণটা কি? মানে ওই কি কোনো সমস্যা করছে এখানে? না, সে ইংলিশে বেশি পাইছে, ইংলিশটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় বি ইউনিটে। সো ইংলিশটা ভালো করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে সাবজেক্টটা চলে আসবে এইটা। এন্ড দেন ইতিহাস, দর্শন, যেটা ফিলোসফি বলি আমরা, ইসলামের ইতিহাস সংস্কৃতি, IHC, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ফার্সি ভাষা ও সাহিত্য, আর বাংলা স্টাডিজ, এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য বাংলাতে তোমার পাইতে হবে 9। এখন তোমাদের কি মনে মনে এই কোয়েশ্চেনটা আসতেছে, ঐচ্ছিক ইংরেজি কি? এটা কি কোয়েশ্চেন আসতেছে যারা ইংলিশ মিডিয়ামে, তাদের জন্য এটা আর কি, ঠিক আছে? ঐচ্ছিক ইংলিশ এটা তোমাদের জন্য না, তোমাদের এখানে বাংলাতে 9, ইংরেজিতে 8, আর হচ্ছে সাধারণ জ্ঞানে 15 পাইতে হবে, মানে অ্যাটলিস্ট সাবজেক্ট ভিত্তিক, কিন্তু আরো বেশি পাওয়া লাগবে, এটা রিকোয়ারমেন্ট। এখন ধরো কোন একটা শিক্ষার্থী, সে ফর এক্সাম্পল, এইটা কেন বলতেছি বারবার, ধরো কোন একটা শিক্ষার্থী তোমাকে বাংলাতে হচ্ছে ধরো 9 পাইছে, ওকে, 9 পাইছে, ভালো কথা। ধরো হচ্ছে ইংরেজিতে সে পেয়েছে হচ্ছে 20 পেয়েছে, ভালো কথা। সাধারণ জ্ঞানে পেয়েছে 8, সাধারণ জ্ঞানে 8 পেয়েছে, সে কিন্তু ইংলিশ সাবজেক্টে পাবে না, ভুলেও পাবে না। তার মানে এই রিকোয়ারমেন্টে যেটা আছে সেটাতে সে পাবে। কথা বুঝছো?
মানে সর্বনিম্ন কথা বলতেছি। বা এরকম যদি হয়, অনেকেই দেখবা যে বাংলাতে 30-এর মধ্যে 28 পায়, এরকম আছে। বাংলাতে 30-এর মধ্যে 28 পাইছে। ইংলিশে ধরো হচ্ছে আমাদের এখানে পাইছে ধরো হচ্ছে 12। ওকে, জিকেতে পাইছে ধরো হচ্ছে এখানে 8। কত পাইছে? 8 পাইছে। এখন জিকের 8 মানে এখানে কি কোথাও আছে? কোথাও কিন্তু নেই। মানে বাকিগুলো কিন্তু সবগুলা ভালো পাইছে। তখন কিন্তু তার সাবজেক্ট আসা নিয়ে খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশনে পড়তে হবে। তার মানে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা রিকোয়ারমেন্ট করতে হবে। মানে বিষয়টা হলো তুমি বাংলাতে জাহাজ, ইংলিশে দুমাই ফেলছো, একদম কূপ দিয়ে দিছো, জিকেতে ফেল করছো, তুমি তো ফেল। তুমি জিকেতে কূপ দিয়ে দিছো, ইংলিশে ফেল, তুমি ফেল। তুমি বাংলাতে কূপ দিয়ে দিছো, ইংলিশে কূপ দিছো, জিকেতে ফেল, তুমি ফেল। তার মানে সবার সমানভাবে প্রায়োরিটি দিয়ে তোমাকে সাবজেক্টটা পাইতে হবে, এই হলো বিষয়, ঠিক আছে? আর এইখানে বাংলাতে আমি এটা আগে থেকে বলে দিছি, এখন আমাকে একটু কষ্ট করে বলো যে হচ্ছে বি ইউনিট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। এবং লাস্ট অফ অল আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখানে আসলে মার্কিং কেমনে হয়, বা মেধা স্কোর কেমনে তৈরি হয়, বা মেধা করম কেমনে আসে, এটা একটু বলি। প্রথমত হচ্ছে ভর্তি পরীক্ষার যে নাম্বারটা আছে, তোমার কিন্তু জিপিএ, যারা সেকেন্ড টাইমার তোমরা কি মনে করো যে জিপিএ থেকে মার্কস কাটা যায় না? এটা তো না, জিপিএ থেকে তো মার্কস কাটা যায় না, মানে এটা তো এইভাবে আমরা বলবো না। জিপিএ থেকে মার্কস কাটে না, মার্কস কাটে টোটাল নাম্বার থেকে। ধরো তুমি এখান তো জিপিএর উপর মার্কস নেই, 3 মার্কস তো তোমাদের সেকেন্ড টাইমার হওয়ার কারণে কাটবে। ধরো 100-এর মধ্যে তুমি ধরো হচ্ছে 80 পাইছো। কত পাইছো? 80 পাইছো, মানে সবকিছু ভুল, সবকিছু মিলে ধরো প্রত্যেকটা ভুলের জন্য 0.25 কাটা যাবে, ঠিক আছে? কাটা যাবে। এখন এখানে 30টা কোশ্চেন আছে, একটু বুঝো। 30টা কোশ্চেন আছে, এবং এই 30টা কোশ্চেনের মধ্যে তুমি হচ্ছে 28টা কোশ্চেন আনসার করছো। কথা বুঝো, 30টা কোশ্চেনের মধ্যে 28টা কোশ্চেন তুমি আনসার করছো, উত্তর করছো, ঠিক আছে? ওকে, এই 28টার মধ্যে তুমি ধরো হচ্ছে 10টা ভুল করছো। 10টা কি করছো? ভুল করছো। তার মানে মার্কস ছিল তোমার 30, 30-এর মধ্যে 28টা তুমি দাগাইছো, সেখান থেকে 10টা ভুল হয়ে গেছে। তার মানে এই 28 থেকে 10 অটোমেটিক ক্যান্সেল আউট, চলে গেছে। তাহলে কত থাকে? 28 থেকে গেলে তাহলে 18 থাকে। মানে মেন মার্ক হচ্ছে তোমার 18, বুঝো? 28টা তুমি দাগাইছো, সেখানে 10টা তুমি ভুল করছো। তাহলে ভুল তো ভুলই, তাকে তো মার্কিং করা যাবে না, সে তো ভুল। তার মানে 28 থেকে 10 বাদ দেও, কত থাকে? 18। এখন এই যে প্রত্যেকটা ভুলের জন্য 0.25 যে তোমার যাচ্ছে মাইনাস, এটার সাথে আবার 10 গুণ দাও। 10 গুণ দিয়ে যে মার্কসটা আসবে, এই মার্কসটা 18 থেকে বিয়োগ করা লাগবে, বিয়োগ করে যেটা আসে সেটা। এখন যদি আমি তোমাকে বিয়োগ করে দেখাই, তাহলে সরাসরি এটা চলে আসতেছে। দেখো আমাদের 10 গুণ হচ্ছে 0.25, 2.5 আসতেছে। তাহলে এখানে আমরা এই যে 18 থেকে 2.5 বাদ দিলে আমাদের আসে হচ্ছে 15.5। তার মানে তুমি 28টা প্রশ্ন আনসার করছো, তুমি পাইছো 15। এরকম হয় কিনা? এরকম হয়, হিসাবটা বুঝছো? তাহলে কাটমার্ক বলতে কি মানে হচ্ছে মাইনাস কিভাবে আসে, কর্তন কিভাবে করা হয়, এই বিষয়টা হচ্ছে এটা। 30টা কোশ্চেন ছিল বাংলাতে, সেখানে 28টা তুমি দাগাইছো, 2টা দাগাও নাই, তাহলে 2টা তো আগে থেকে নাম্বার তোমার দিবে না, তাহলে 28 মার্কস মেন। এখান থেকে 10টা ভুল করছো, ভুল মানে ভুল, এটাও বাদ, তাহলে 28 থেকে 10 বাদ দাও, 18 থাকে। হ্যাঁ, এখন 18-এর মধ্যে 10টা যে ভুল করছো, প্রত্যেক ভুলের জন্য মাসুল দিতে হবে, তুমি তো ভুল করছো, মাসুল দিতে হবে না? 0.25 গুণ করলে আসে 2.5, ওই 18 থেকে আবার এটা বাদ দিলে 15.5 নামে। তার মানে 28টা প্রশ্ন দাগিয়ে তুমি এটা পেয়েছো। এইভাবে করে সিস্টেমটা হয়, বুঝছো? এখন ধরো এরকম করে মানে বাংলাতে ধরো 15 আসছে, ইংলিশে 20 আসছে, বা আদার্স করে তোমার নাম্বার আসছে 70। তুমি যে সেকেন্ড টাইমার, তোমার এই যে টোটাল যে মার্কসটা আছে, এখান থেকে 3 বাদ দিলে থাকে 67। এটা হচ্ছে তোমার অবটেইন মার্ক, এটা তুমি পাইছো, বুঝছো? আর ফার্স্ট টাইমারদের তোমাদের তো কোনো 3 মার্ক কাটা যাবে না। বলো এটা বি ইউনিটের সবাই ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে বলো। মানে আমি কেন একটু ডিটেলসে বলতেছি, কারণ এটার পরে আমি চাই না যে কারো কোনো কোশ্চেন থাকুক, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকুক, তোমাকে আবার নতুন করে খুঁজতে হোক, এটা আমি চাই না। একটু কষ্ট করে বলো যে এটা সবাই ডেফিনেটলি বুঝতে পারছো কিনা। আজকের এই লাইভ সেশনটা হওয়ার পরে তোমাকে কোথাও খুঁজতে হবে না, তুমি নিজেই আরেকজনকে ব্যাখ্যা করে দিতে পারবে যে আমার সার্কুলারটা এরকম ছিল। একটু বলতে 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 হবে। আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার, ওকে, কারো কোনো কনফিউশন নাই, মার্কিং নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেখানে একটা লিখছে নম্বর ক, তারপর অনিয়মিত খ, তার মানে ক থেকে খ বাদ,
যেটা নাম্বার আসবে সেখান থেকে বাদ দিয়ে দিবে। এখন তোমাদেরকে আরেকটা কথা বলি, ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আমি বলছিলাম একদিন পোস্টে, সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বয়সকে প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক আছে, ধরো তুমি এবং তোমার ফ্রেন্ড, ধরো সে ফর এক্সাম্পল দুইজনের মার্ক সেম হয়ে গেছে, ধরো তুমিও 70 পাইছো, সেও 70 পাইছে। এখন এদেরকে কিভাবে পজিশন করবে, মানে সিরিয়ালটা কেমনে করবে, পজিশন কেমনে আসবে, যে লিস্টটাতে কেমনে দিবে, দুইজনে 70 পাইছে, তখন এই যে এখানে যে কন্ডিশন গুলো আছে এই কন্ডিশন গুলো তারা ফিল আপ করে। প্রথমত যদি কোনো একটা শিক্ষার্থীর সেম মার্কস হয়, একদম সেম হয়, তখন ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর দেখবে সেম হয়েছে, ওকে, সেম হওয়ার পরে দেখবে কি করা যায়, ভর্তি পরীক্ষার ইংরেজি প্রাপ্ত নম্বর। এখন এই দুইজনের মধ্যে দেখবে ইংরেজি কারা বেশি পাইছে, এখানেই মূলত সেপারেট হয়ে যায়, নিচের গুলার যাওয়া লাগে না। ইংরেজিতে ধরো হচ্ছে এই বেশি মার্কস পাইছে, তাহলে ওকে আগে দাও, সে আগে চলে যাবে। ক্লিয়ার কথা? এরকমই ধরো ইংরেজিতেও তারা দুইজনে সেম মার্কস পাইছে, এখন কি করবে, স্টেপ 3, ভর্তি পরীক্ষায় বাংলা দেখবে মার্কস কার বেশি সেটা দেখবে। এইটাও ধরো দুজনে সেম, এমন তো হয় না, কাকতালীয় হয় না, তারপরে বলে নিচ্ছি, তাহলে এটাও তারা মিল, ওও বাংলাতে 10 পাইছে, ইও 10 পাইছে, সে ফর এক্সাম্পল। তাহলে স্টেপ 4, ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর। এখন সাধারণ জ্ঞানে দেখবে যে দুইজনে সেম কিনা, এইটাও যদি সেম হয়, এখন এটাও যদি সেম হয়, তাহলে স্টেপ 5, তখন আসবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর জন্ম তারিখ, যে বড় হবে তাকে দিবে। বুঝছো? এখন যদি সেম মানে তারিখ কি এরকম হয়, কখনো হয় নাকি, সবকিছু কি এরকম ভাবে হয়ে যাবে? এখন যদি এরকম হয় তাহলে লটারি করবে, কিছু করার নাই, এরকম একটা কিছু করতে পারে। এখন যদি সবই মিলে যায়, বয়সও মিলে গেছে সেম, মার্কসও মিলে গেছে, এরকম কি হয় কখনো? এটা হয় না, খুবই রেয়ার, হয়ই না এটা। যদি এরকম হয়ে যায় তাহলে এরকম টস করে দিয়ে দিবে, মানে হয়তো পারে এরকম, আমি বললাম আর কি, এছাড়া তো কোনো ওয়ে নাই। ঠিক আছে, ওকে, তাহলে বি ইউনিটটা শেষ। বি ইউনিটে কারো কোনো কোয়েশ্চেন নাই, আই হোপ সব ক্লিয়ার। চলো আমরা হচ্ছে একটু B1 আসি, যারা B1 এ পরীক্ষা দিবা। B1 এর ক্ষেত্রে একটু বলি, B1টা মূলত যারা হচ্ছে মানে নাচতে বেশি পছন্দ করো, বা নাচানাচি করতে ভালো লাগে, বা তোমার এটা একটা ভালো লাগা একটা জিনিস, বা তুমি অঙ্কন করতে ভালোবাসো, ঠিক আছে, বা হচ্ছে নাটক করতে ভালোবাসো। নাটক করতে বলতেছি মানে রিয়েল লাইফের নাটক না, এই যে তোমরা যারা যাদের সাথে কথা বলো, নাটক করো, ওই নাটক না, নাটকটা হচ্ছে এটা খুবই রিয়েল নাটক যেটা, এগুলো করতে যারা ভালোবাসো তারা B1 এ পরীক্ষা দিবা, আদারওয়াইজ প্রয়োজন নেই। মানে এটা তোমার একটা টেন্ডেন্সি, এখানে নাট্যকলা, নাটক করতে হবে, চারুকলা মানে অঙ্কন করা, আর সঙ্গীত, মানে এটা যার যে রুচি বিষয় পছন্দ আর কি। তুমি যদি মনে করো আমি লিখতে আমার আর্ট অনেক সুন্দর, হ্যাঁ এটাতে অনেক ভালো কিছু করা যায়। অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে এখানে B1 এ, ঠিক আছে, সব সাবজেক্ট অনেক ভালো, সব সাবজেক্টই ভালো, যার যে পছন্দ অনুযায়ী সে নিবে। তাহলে এখানে সব 4 বছরের মেয়াদিটা ছাত্র সংখ্যা, ছাত্রীর সংখ্যা ভাগ করা আছে। নাট্যকলাতে তোমার ছাত্র হচ্ছে 18 জন, আর ছাত্রী নিবে হচ্ছে 17 জন, টোটাল আসন হচ্ছে 35টা। ঠিক আছে, আর চারুকলা যেটা অঙ্কন করে, চিত্র অঙ্কন করা, সেখানেও সেম, মানে সেম বলতে কি যে কেউ আসতে পারে, এখানে ফিক্সড কিছু নাই, ছাত্র ছাত্রী কোনো ডিভাইডেড নাই, যে কেউ আসতে পারে, এখানে 60টা আসন আছে। আর সঙ্গীত যেটা গান গাই, তোমরা অনেকেই গান গাইতে ইন্টারেস্টেড থাকো, গান ভালো পারো, তারা হচ্ছে এখানে পরীক্ষা দিতে পারো, এবং এখানে 40টা আসন আছে, টোটাল 135টা আসন এখানে আছে। এখন আসো জিপিএ মার্কস নিয়ে। জিপিএ মার্কস সে আগের মতোই, যেটা বলছিলাম, বি ইউনিট এবং হচ্ছে B1 সেম, মানে জিপিএ মার্কস সেম। তোমার সেকেন্ড টাইমার যারা, ফার্স্ট টাইমারদের জন্য নতুন আসবে। এখন তোমরা যারা ফার্স্ট টাইমার লাইভটা দেখতেছো, তোমরা সাবজেক্ট গুলো দেখো, ঠিক আছে, এটা। আচ্ছা, এখন এখানে একটু আসতে হয়, সেটা হলো কি কি বিষয়ে পরীক্ষাটা হবে। এখন পরীক্ষার বিষয় হলো যে এখানে নাট্যকলা, চারুকলা এবং সঙ্গীত বিষয়ে তোমার পরীক্ষাটা নিবে, ওইখানে বাংলা ইংলিশ সব সেম, এবং বাংলা 6 পাইতে হবে, কত, 6 পাইলে তুমি এখানে পারবা। ইংরেজিতে পাইতে হবে মাত্র 5, মাত্র কত, 5। জিকেতে পাইতে হবে 17, তার মানে জিকের উপর সবচেয়ে বেশি ফোকাসড, সবচেয়ে বেশি ফোকাসড হচ্ছে B1 এ। এই B1 হচ্ছে জিকের প্রতি সবচেয়ে বেশি ফোকাসড। বাংলাতে 5 পাইলে, সরি, বাংলাতে 8 পাইলে তুমি B1 এ সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। ইংরেজিতে 5 পাইলে তুমি B1 এ সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় টিকতে হবে। প্রথমত রিটেন পরীক্ষা হবে, রিটেন বলতে যে এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ পরীক্ষায় টিকার পরে তোমাকে তোমার নির্দিষ্ট যে এটা আছে ওইখানে তোমার পারফর্ম করতে হবে, তারপর ওইখান থেকে তোমাকে সিলেকশন করবে, ঠিক আছে, এটা হলো বিষয়। আর এখানে আমাদের পরীক্ষার সিলেবাসটা একটু বলি। B1 এ পরীক্ষার সিলেবাস হচ্ছে, বাংলাতে তোমার আসবে 25টা এমসিকিউ, ইংরেজিতে আসবে 25টা এমসিকিউ, এবং জিকেতে আসবে 50টা এমসিকিউ। তার মানে এখানে কিন্তু আলাদা, বি ইউনিটের মতো রিকোয়ারমেন্টটা মানে সাবজেক্ট ভিত্তিক বিষয়টা না। 25টা বাংলা কোশ্চেন,
ইংরেজি 25টা আর হচ্ছে 50টা হচ্ছে জিকে কোশ্চেন। জিকের উপরে সব থেকে বেশি ফোকাস দেওয়া হয়েছে। ঠিক আছে, 5 মার্ক 40, আর ব্যবহারিক পরীক্ষা হচ্ছে কত 20। ব্যবহারিক পরীক্ষা কোনটা, তুমি ধরো আর্ট করো, তাহলে আর্ট করে দেখাও টিচারকে, যদি ভালো লাগে তারা সিলেক্ট করবে। গান পারো, হ্যাঁ গান করে দেখাও, এখানে সম্মুখে এসে সেটা করতে হবে, সম্মুখে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই পাশের ন্যূনতম নম্বরটা বাংলাতে 6, ইংলিশে হচ্ছে 5 এবং জিকে হচ্ছে 17, 16 পাইলে ফেল। এটা হচ্ছে মূলত আমাদের B1। ঠিক আছে, যারা নাচতে বা গান গাইতে বা হচ্ছে আর্ট করতে খুবই পছন্দ করো, নাটক করতে, তারা হচ্ছে এই ইউনিটে পরীক্ষাটা দিও। ঠিক আছে, ওকে। আর সবকিছু আগের মতোই। এখন আসো আমাদের B2 তে স্পেশাল ফর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। কারণ এইখানে হচ্ছে যে এটা মূলত হচ্ছে মাদ্রাসা যারা স্টুডেন্ট আছে B2 যারা, তাদের জন্য একটি ভেরি স্পেশাল। কেন ভেরি স্পেশাল? কারণ সাবজেক্ট যেগুলো আছে তাদের পড়ার মতো একটা ক্যাপাবিলিটি থাকে। যেমন এখানে আরবি সাবজেক্ট আছে, ইসলামিক স্টাডিজ আর হচ্ছে পালি। আগে ছিল এগুলো মূলত আগে বি ইউনিটে ছিল, সেখান থেকে B2 শিফট হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে B2 তে কি আছে, আরবি, ইসলামিক স্টাডিজ আর হচ্ছে পালি। একটু খেয়াল করো, আরবিতে 100টা আসন আছে, ইসলামিক স্টাডিজেও 100টা আসন আছে, পালিতেও 80টা আসন আছে, টোটাল হচ্ছে 280টা আসন এই B2 তে আছে। যারা মাদ্রাসা থেকে আসছো তাদের জন্য এটা খুবই স্পেশাল হবে। কারণ হচ্ছে আরবি ধরো একটা আসছে, তুমি জেনারেল লেভেলে পড়ে আসছো, আরবি পারো না, তাহলে শিখতে হবে। ঠিক আছে, তো ওই ধ্যান ধারণা না থাকলে তুমি এখানে টিকতে পারবে না। জিপিএ মার্কস ঠিক ওইটার মতোই, যেটা আমি বি ইউনিটে বলছি ওইটার মতোই, আর কোনো কিছু নাই। এইখানে যেটা হচ্ছে আমাদের যে আরবি পাওয়ার জন্য তোমার কি করতে হবে, দেখো আরবি পাওয়ার জন্য বাংলাতে 5 পাওয়া লাগবে, একদম বাংলাতে 5, ইংরেজিতে 5 পাওয়া লাগবে আরবি সাবজেক্টে পাওয়ার জন্য। এবং ইসলামী স্টাডিজ কি কি সাবজেক্টে পরীক্ষা হয় তাহলে একটু দেখে নাও। এখানে পরীক্ষা হয় বাংলাতে, এখানে পরীক্ষা হয় ইংরেজিতে, এখানে পরীক্ষা হয় আরবিতে অথবা ইসলামিক স্টাডিজ অথবা সাধারণ জ্ঞান। ঠিক আছে, আর যারা পালি, পালি কিন্তু ফিক্সড, যারা বৌদ্ধ, তো ওদের এখানে বুদ্ধিস্ট স্টাডিজ ও পালি এখানে 12 পাইতে হবে। পরীক্ষার একটু মার্কিং পয়েন্টটা দেখি, বাংলাতে হচ্ছে 20টা কোশ্চেন আসে, এখানে বাংলাতে কত 20টা কোশ্চেন, ইংরেজিতে হচ্ছে 20টা কোশ্চেন, আরবি, ইসলামিক স্টাডিজ, বুদ্ধিস্ট স্টাডিজ ও পালি এবং সাধারণ জ্ঞান, যে কোনো 2টি বিষয়ে উত্তর দিতে হবে, প্রতিটি বিষয়ের নম্বর 30। এটা একটু বলো, মানে অনেকে কিন্তু জানেন না এটা, যে যে কোনো 2টি বিষয়ের উত্তর দিতে হবে। মানে এখানে যতগুলো আছে বাংলা ইংরেজি ফিক্সড, বাংলা ইংরেজি ফিক্সড দিতে হবে 20-20-40। কিন্তু এখানে যে সাবজেক্টগুলো আছে না, আরবি অথবা ইসলামিক স্টাডিজ, বুদ্ধিস্ট স্টাডিজ অথবা পালি অথবা সাধারণ জ্ঞান, এইগুলোর মধ্যে যে কোনো 2টার উত্তর দিতে হবে তোমাকে। কথা বুঝছো? শুধু যদি সাধারণ জ্ঞান তুমি নাও তাহলে এখানে ধরো আরেকটা সাবজেক্ট নিতে হবে। যদি ধরো হচ্ছে আরবি নাও, হ্যাঁ, আর এখানে তো আলাদা রিকোয়ারমেন্ট আছে, কখন কার কি পাওয়া লাগতেছে, তার মানে যে কোনো 2টা। আর বাংলা ইংলিশ ফিক্সড B2। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন তাহলে করতে পারো। আর এখানে মূলত হচ্ছে 2টা, যেহেতু প্রত্যেকটা 30 মার্ক করে আসবে, তাহলে 30 দুগুণে হচ্ছে 60 মার্কস। তুমি যদি জিকে দাগাও, জিকের সাথে এখানে ধরো বুদ্ধি স্টাডিজ তুমি দাগাইছো, তাহলে 60 মার্কস, 30-30-60। ধরো জিকে দাগাইছো, এর সাথে ইসলামিক স্টাডিজ 2টা, অথবা আরবি ইসলামিক স্টাডিজ, এরকম। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে তারা, আশা করি বুঝছো। ওকে, এখন আশা করি এটা ক্লিয়ার। এরপরে তোমাদের কোনো খোঁজা লাগবে না। আসো এখানে সি ইউনিটের বান্দা কে কে আসো, সি ইউনিটের বান্দা কে কে আসো বলো। তোমাদের সি ইউনিটে যাই, রয়্যাল ফ্যাকাল্টি। কারণ সি ইউনিটে কেন, সবগুলোই ভালো, কিন্তু এটাকে একটু কেন জানি রিচ মনে হয়। মানে আমি নিজেও যদিও হচ্ছে এই ফ্যাকাল্টির না, তবুও হ্যাঁ এখানে সব সময় হচ্ছে কোনো না কোনো একটা প্রোগ্রাম বা কিছু একটা থাকে। সি ইউনিট, বিবিএ যেটা আমরা বলি, বিবিএ, এই বিবিএ তে হচ্ছে পড়ার সবারই স্বপ্ন থাকে, এবং সবচেয়ে স্পেশাল হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স সবাই এখানে পরীক্ষা দিতে পারে। যদিও সি ইউনিট আগে ছিল শুধু অনলি ফর কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তাদের জন্য, কিন্তু এখন সবাই পরীক্ষা দিতে পারে। সায়েন্সেরাও দিতে পারে, কমার্সেরও দিতে পারে, আর্টসেরও দিতে পারে, কিন্তু সবচেয়ে আসন সংখ্যা বেশি হচ্ছে কমার্স এবং সায়েন্সের। আর্টসের কম। কেন আর্টসের কেন কম? কারণ আর্টস স্টুডেন্টরা আমরা মূলত ধরে নিই যে ম্যাথে একটু দুর্বল বা হচ্ছে এরকম এরকম, সেজন্য এখানে কম দেওয়া হয়েছে। কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা, তারা তো ম্যাথ অনেক ভালো পারে। এবং এখানে যে সাবজেক্টগুলো, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট, HRM যেটা আমরা বলি, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, এই সাবজেক্টগুলো সায়েন্সের শিক্ষার্থীরা খুব ভালো পারে, কারণ এখানে ম্যাথ আছে, ম্যাথটা তারা পারে। এখন অ্যাকাউন্টিং এ আলাদা আলাদা আছে, সায়েন্সের জন্য আলাদা সিট, কমার্সের জন্য আলাদা সিট এবং মানবিকের জন্য আলাদা সিট।
ব্যবসা শিক্ষা হচ্ছে 50টা আসন আছে। এই যে অ্যাকাউন্টিং এ 50 জন শিক্ষার্থী যারা সায়েন্স থেকে আসবা তারা এখানে 40 জন আসতে পারবা সায়েন্স থেকে। আর ব্যবসা থেকে 50 জন আসতে পারবা, মানবিক থেকে আসতে পারবা শুধু 10 জন। কয়জন? 10 জন আসতে পারবা। টোটাল আসন সংখ্যা হচ্ছে 100টা। তাহলে অ্যাকাউন্টিং এ তোমাদের হচ্ছে আমাদের গত সেশনে মোহাম্মদ রিয়াদ, সে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এ পড়ছে, তার পজিশন হচ্ছে 32তম হয়েছে আর কি, 32তম, 32, ঠিক আছে, 32 সে হয়েছে। এবং সে ছিল মানবিক বিভাগের শিক্ষার্থী। তাহলে 10 জনের মধ্যে সে একজন। তাহলে কিভাবে এখানে ফাইটটা করতে হয়েছে তার একটু চিন্তা করো। 10টা আসন মাত্র, পরীক্ষা কিন্তু দিচ্ছে অনেকজন স্টুডেন্ট, তাহলে 100 আসন। আবার ম্যানেজমেন্টে কমার্স থেকে 50টা আসন আছে, বিজ্ঞান থেকে 26টা, এবং মানবিক থেকে 4টা আসন আছে। বুঝছো? টোটাল হচ্ছে 80টা আসন আছে, দেখা যায়। দেন হচ্ছে এখানে ফাইন্যান্স 75টা আসন, ব্যবসা থেকে বা হচ্ছে কমার্স, আর বিজ্ঞান থেকে 20, মানবিক থেকে 5, মাত্র 5টা। সবচেয়ে কম হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থী, সবচেয়ে কম। সবচেয়ে বেশি হচ্ছে ব্যবসা, কারণ ওদের ইউনিটটা এখানে সায়েন্সের জন্য অনেকগুলো আছে। তাহলে হিউম্যান রিসোর্স, মার্কেটিং, যেটা ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সবগুলো মিলে এখানে আসন সংখ্যা হচ্ছে আমাদের এখানে 510টা। ঠিক আছে, আসন সংখ্যা আশা করি ক্লিয়ার হয়েছে। এদিকে একটু মনোযোগ দাও, হ্যাঁ, এদিকে একটু মনোযোগ দাও, ঠিক আছে। যা তো কোয়েশ্চেন আছে লাস্টে লাস্টে করবা, ঠিক আছে। একটু এদিকে মনোযোগ দাও, তোমাদের যত কোয়েশ্চেন আছে একসাথে করবা পরে। তাহলে এটা শেষ। তাহলে এখানে যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, সায়েন্স আর কমার্স, আমি বলবো স্পেশালি যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, 100% পরীক্ষা দিবা। 100% তুমি পরীক্ষা দাও সি ইউনিটে। এত পেন নেওয়ার কিছু নেই এখানে, জাস্ট হচ্ছে পরীক্ষা হয়। আমি একটু দেখাই। কম যারা মানবিক আছো, যদি ম্যাথ ভালো পারো তাহলে তুমি পরীক্ষা দাও, আর যদি ম্যাথ ভালো না পারো শুধু শুধু এখানে দেওয়ার কোনো দরকার নেই। আবেগ দিয়ে কোনো কথা নাই, সেটা বিবেক দিয়ে বলছি, এবং সিরিয়াস মুড অন করে। ঠিক আছে, আমি একদম সিরিয়াস মুডটা অন করেই বলতেছি। যারা আর্টসের, যদি ম্যাথ না পারো এখানে পরীক্ষাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি ম্যাথ ভালো পারো, ইউ ক্যান জয়েন দিস, কোনো সমস্যা নেই। তাহলে এখানে একটু সিলেবাসটা যদি বলি, ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা যেটা বলে, মানে ইংরেজি আর কি। এখানে প্যাসেজ থেকে প্রশ্ন আসবে, গ্রামার থেকে প্রশ্ন আসবে, ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে। এখানে প্রশ্নের সংখ্যা হচ্ছে 5টা, সেটা কম্প্রিহেন্সিভ যেটা আমরা বলি, বা কম্প্রিহেনশন, মানে প্যাসেজ থেকে 5টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। তাহলে 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে হচ্ছে 10। ঠিক আছে, একটা প্যাসেজ আসবে, ওই প্যাসেজ থেকে 5টা কোশ্চেন করবে, আর প্রত্যেকটা কোশ্চেনের মান 2 করে। একটা কোশ্চেন পারলে 2 মার্কস তোমার হয়ে গেল, তাহলে 10। গ্রামার থেকে আসবে হচ্ছে 15টা কোশ্চেন, 15টা কোশ্চেন এমসিকিউ আসবে গ্রামার থেকে, সেন্টেন্স কারেকশন। আর সেন্টেন্স কারেকশন মানে সকল গ্রামার অ্যাটাচ, যত গ্রামার আছে সব অ্যাটাচ এই সেন্টেন্স কারেকশনের মধ্যে, বুঝছো? আর ভোকাবুলারি, স্যানোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি ফিক্সড করে দিছে যে এখান থেকে 15টা কোশ্চেন থাকবে, ফিক্সড করা। স্যানোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি থেকে 15টা কোশ্চেন থাকবে, ফিক্সড করে দিছে, ঠিক আছে। প্রশ্ন সংখ্যা, বিশ্লেষণ দক্ষতা, যেটাকে আমরা অ্যানালিটিক্যাল স্কিল বলে থাকি, এবং এখানে 15টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, তার মানে 15 দুগুণে 30 মার্ক এখানে আছে। আর সমস্যা সমাধান, যেটাকে আমরা প্রবলেম সলভিং বলি, এখানে হচ্ছে 15টা কোশ্চেন, 15 দুগুণে 30, মানে প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, বুঝছো? তাহলে টোটাল কোশ্চেন হচ্ছে মানে 65টা, 65। টোটাল কোশ্চেন হচ্ছে 65, কিন্তু মার্কস হচ্ছে 100 মার্কস। এখানে ডিস্ট্রিবিউশন গুলো এখানে আছে, এবং পাস মার্ক গুলো এখানে দেওয়া আছে, বুঝছো? এখন তোমাদের উদ্দেশ্যে এটাই বলবো, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থী, তোমরা তো অবশ্যই অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান বা ম্যানেজমেন্ট এগুলো নিয়ে পড়তে চাও, তুমি অবশ্যই পরীক্ষা দিবা, অবশ্যই পরীক্ষা দিবা, ঠিক আছে। ম্যাথ যদি ভালো পারো, যারা ম্যাথ ভালো পারো তারা পরীক্ষা দিবা। যারা ম্যাথ একদমই পারো না, মাথায় ঢুকে না, কোনোভাবে ঢুকে না, ঢুকাইলেও ঢুকে না, ওই পরীক্ষা দিও না, বুঝছো? ওই পরীক্ষা দিও না, মানে পারবা না। তুমি ফোকাস করো বি আর ডি তে। কিন্তু যদি ম্যাথ ভালো পারো তো সি ইউনিট সহ লাগাও, কোনো অসুবিধা নাই, বুঝছো? ডান, এটা শেষ। ওকে, এখন এখানে একটা বিষয় আমরা স্কিপ করে আসছি, সেটা হলো এই কথাটা, নোটটা দেখো। বলছে সমস্যা সমাধান দক্ষতা পরীক্ষার জন্য বাংলা ইংরেজি উভয় সংস্করণে প্রশ্ন দেওয়া হবে। তার মানে প্রবলেম সলভিং, তার মানে হচ্ছে পিএস প্রবলেম সলভিং, বাংলা ইংরেজি সেম ভাষা থাকবে, ডুয়েল ভার্সন, মানে কোয়েশ্চেন গুলা ইংলিশে থাকবে, বাংলা থাকবে, কিন্তু অ্যানালাইটিক্যাল স্কিল এবং ইংলিশ এই দুইটা ফিক্সড, ইংরেজি থাকবে।
তোমাকে বুঝে নিতে হবে। অ্যানালিটিক্যাল স্কিল পুরোটা ইংলিশে আসবে, ইংরেজি মানে কোশ্চেন যদি না বুঝো তাহলে তো অবস্থা খারাপ, ধরে নিতে হবে, ঠিক আছে। এটা এখন আমাদের এই জায়গাতে আমাদের এই যে আগের মতো সবগুলা মার্কিং সিস্টেমটা আশা করি ক্লিয়ার হইছো। সিএমটা পরীক্ষা দিও যদি ম্যাথ ভালো পারো, যদি ম্যাথ না ভালো না পারো তাহলে তাহলে মুভ করবো হচ্ছে বিআরডি তে। ওকে, এখন আসো ডি ইউনিট, সবচেয়ে মানে সবচেয়ে আকর্ষণীয় এবং সবাই দিতে যাও, এবং এখানে হচ্ছে সবগুলা পপুলার সকল সাবজেক্ট, বাট বেশি পপুলার সব সাবজেক্টগুলো এখানে আছে পাবা। ডি ইউনিট বিভাগ পরিবর্তন যেহেতু, এবং সবচেয়ে বেশি আবেদন হয় আমাদের সিইউতে এ ইউনিটে। এ ইউনিটে হয় সবচেয়ে বেশি আবেদন, এ ইউনিটে সর্বোচ্চ আবেদন পড়ে। তারপরে লিস্টে থাকে ডি ইউনিট, তারপরে লিস্টে থাকে ডি ইউনিট, তারপরে হচ্ছে বি ইউনিট, তারপরে হচ্ছে সি ইউনিট, তারপরে আমাদের বাকিগুলো আসে। হ্যাঁ, তো ডি ইউনিটে সবারই ইচ্ছা ল আছে, অর্থনীতি আছে, বা রাজনীতি বিজ্ঞান, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, সবগুলো আছে এখানে, জার্নালিজম, হ্যাঁ সবগুলো আছে। এখন একটু খেয়াল করো এই জায়গাতে কোটা ব্যতীত এখানে আসলে এইটা, এখানে কোটার কোনো কিছু নাই। দেখো কি বলছে, অর্থনীতি সবচেয়ে যেটা আমরা পড়তেছি ইকোনমিক্স, এখানে আমাদের সাবজেক্ট আছে হচ্ছে, আবার এখানে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য আলাদা, মানে ডিভাইডেড করা আছে, মানে তুমি এতটুকু নিতে পারবা, তুমি এতটুকু এতটুকু বলা আছে। যারা মানবিক থেকে আসবা অর্থনীতিতে, তাদের সাবজেক্ট হচ্ছে মাত্র 24টা, 24 আসন, মাত্র 24টা আসন, বুঝছো। টোটাল আসন হচ্ছে এখানে 80টা, তা 80 থেকে 24টা হচ্ছে মানবিক থেকে আসতে পারবা, 24 জন। বিজ্ঞান থেকে 40 জন, তাদের প্রায়োরিটি সবচেয়ে কমে বেশি থাকে, তো ওরা হচ্ছে 40 জন। আর ব্যবসা শিক্ষা যারা আছো তাদের জন্য হচ্ছে 16টা, এখানে আবার এদেরকে কমানো হয়েছে, মানে কমার্সের জন্য এখানে আসন সংখ্যা কম। আবার এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে হচ্ছে সায়েন্স এবং আর্টস। ডি ইউনিটে সবচেয়ে প্রায়োরিটি আর্টস এবং হচ্ছে সায়েন্স, আর সি ইউনিটে সায়েন্স এবং হচ্ছে কমার্স। মানে তুমি যদি বলো সবকিছু মিলে সায়েন্সের সব জায়গাতেই আছে, মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সব জায়গাতেই তারা প্রায়োরিটি পাচ্ছে, মানে সেম ভাবে। এখন রাজনীতি বিজ্ঞান, এখানে অর্থনীতি হচ্ছে 40টা, যারা হচ্ছে মানবী থেকে আসবা, বিজ্ঞান হচ্ছে 40টা, আর কমার্স যারা 20টা, টোটাল হচ্ছে 100টা আসন আছে। ওকে, সমাজতত্ত্ব যেটা সোশিওলজি, এখানেও ঠিক সেম ভাবে দেওয়া আছে। লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমরা বলি, নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি, আন্তর্জাতিক সম্পর্ক, সেটাকে আমরা বলতে আইআর, এটা কি আইআর, ঠিক আছে। এখানে মানবিক থেকে 32টা আসন আছে, আর বিজ্ঞান থেকে আছে হচ্ছে 32টা, ব্যবসা থেকে আছে 16টা, টোটাল হচ্ছে আমাদের এখানে 80টা আসন আছে। ওকে, এন্ড যোগাযোগ ও সাংবাদিকতা, যারা সাংবাদিক নিয়ে পড়াশোনা করতে চাও এরকম, তাদের জন্য এই আসনটা বরাদ্দ আছে। ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স, এইটা হচ্ছে আমাদের 4 বছর বিএসএস প্রোগ্রাম। বিএসএস তোমাদের সার্টিফিকেট হবে বিএসএস, ঠিক আছে। ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স হতে পারে, এরকম ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, যতটুকু আমি জানি আর কি, এরকম হতে পারে বিএসএস, ঠিক আছে। এবং এখানে কি কি থাকলো, অর্থনীতি, সমাজবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা লোক প্রশাসন বলি আমরা, এবং হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, সাংবাদিকতা, যোগাযোগ ও সাংবাদিকতা, এই তো এই সাবজেক্টগুলো এখানে আছে। ডেভেলপমেন্ট স্টাডিজ, ঠিক আছে। ওকে, এখন আসো আমাদেরকে আইন অনুষদ। দেখো, যেটা বিএসএস ছিল, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বা এরকম কিছু যদি ভুল না করে থাকে হবে, এখানে আমাদের সায়েন্স আর্টস কমার্সের একটা ডিভাইডেড ছিল, একটা আলাদা আলাদা ছিল, কিন্তু লতে এলএলবি যেটা আমরা বলি এলএলবি, এবং সবাই এটার জন্য মানে ফুললি ফোকাসড এলএলবি নিয়ে পড়াশোনা করবা, খুবই ভালো পড়াশোনা করো। এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন, ইকুয়াল, সবাই সেম। এখানে কিন্তু কোনো ধরনের সায়েন্স থেকে এতজন পাবা, আর্টস থেকে এতজন পাবা, কমার্স থেকে এতজন পাবা, এটা বলা নাই। আইন থেকে যারা আইন নিয়ে পড়তে চাও, তুমি সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, কোনো সমস্যা নাই, তুমি সেই ধরনের প্রাপ্য যে মার্কসটা এটা নিয়ে তুমি আসো, এই সাবজেক্ট পড়তে পারবা। তুমি কোন বিভাগের শিক্ষার্থী আমার জানার প্রয়োজন নেই, তুমি স্কিলটা আমাকে নেওয়ার জন্য যে তোমার একটা একটা কি বলে যোগ্যতা অর্জন করেছো কিনা, সেই যোগ্যতাটা নিয়ে আসো, তুমি আমাকে পাবা, যেটা লাইভ স্টোরিতে হয়, ঠিক আছে। যোগ্যতা ছাড়া তো আর কেউ কাউকে নিতে চায় না, তাই না, বিষয়টা এরকম। তুমি যেখানে হও না কেন, তুমি আসো, তোমার যোগ্যতা নিয়ে আসো। তাহলে আইন অনুষদে আসন আমাদের কাছে 100টা, এই 100টার মধ্যে সায়েন্স আর্টস কমার্স সবার সেম প্রায়োরিটি। ওকে, এখন আরেকটা আছে শিক্ষা অনুষদ, যেটা আমার অনুষদ, মানে আমি যে বিভাগে পড়ি, সেটা হচ্ছে আমাদের আইইআর। সেটা কি, আমি হচ্ছে আইইআর এর স্টুডেন্ট, মানে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, শিক্ষা ও গবেষণা, এটা আমার নিজের সাবজেক্ট।
সো এটাকে বলা হচ্ছে শিক্ষা অনুষদ। শিক্ষা রিলেটেড যত কিছু পাবা, এবং এই সাবজেক্টটা পড়তে অনেক ভালো লাগে, কারণ তোমরা এইচএসসি যে গ্রুপে পড়াশোনা করে আসছো, এই আইআর নিয়ে যে তথ্যটা তোমরা জানো না সেটা একটু বলি। এই আইআর এ চান্স পাওয়ার পরে তুমি এইচএসসি যদি সায়েন্স থেকে পাশ করে আসো, তোমাকে সায়েন্সের পড়া পড়তে হবে। তুমি যদি এইচএসসি তে কমার্স থেকে পড়াশোনা করে আসো, তাহলে কমার্সের সাবজেক্ট পড়তে হবে। তুমি যদি এইচএসসি তে মানবিক থেকে পড়াশোনা করে আসো, তাহলে মানবিকের সাবজেক্টগুলো পড়তে হবে। টোটাল এখানে সেমিস্টার করে ফেলছে এখন, আগে সেমিস্টার ছিল না। এখানে হচ্ছে কিছু গ্রুপ সাবজেক্ট আছে, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলো গ্রুপ সাবজেক্ট, সবাই পড়বে। আর কিছু এগুলো হচ্ছে তোমার মানে অপশনাল। আর কম্পালসারি যেগুলা, যারা গ্রুপ, যারা সায়েন্স থেকে আসছে, তারা ফিজিক্স পড়বে, তারা কেমিস্ট্রি পড়বে, তারা বায়োলজি পড়বে, তারা ম্যাথ পড়বে, বুঝছো? আর যারা কমার্স থেকে আসছে, ম্যানেজমেন্ট পড়বে, অ্যাকাউন্টিং পড়বে, যেগুলো তোমাদের ছিল। আর যারা হচ্ছে মানবিক থেকে আসছো, তোমাদের ওইগুলাই পড়বা, ইকোনমিক্স, ওগুলা তোমাদের পড়তে হবে। এগুলো হচ্ছে আমাদের কম্পালসারি গ্রুপ ভিত্তিক। আর যেগুলো অপশনাল সবাই পড়ে, যেটা বাংলা, ইংরেজি, জিকে, সরি জিকে বলা যাবে না, বাংলা, ইংরেজি, আর হচ্ছে এখানে আইসিটি, সবাই পড়বা এই আইআর এ, ঠিক আছে? এটা একটা অনুষদ। এখানে হচ্ছে আমাদের মার্কিং আছে 30টা হচ্ছে মানবিকের জন্য, 20টা হচ্ছে সায়েন্সের জন্য। আর কমার্সের কিন্তু এখানে বেশি, এখানে সায়েন্সের কম। আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, আমি সায়েন্স থেকে এখানে আসছি, তার মানে আমি সায়েন্স থেকে এখনো পড়তেছি। হ্যাঁ, আমি সায়েন্স, নিজে সায়েন্স। সো এখানে 20টা আসন, কমার্সের 30, আর্টসের 30টা, টোটাল হচ্ছে 80টা আসন। আমাদের সময় একটু বেশি ছিল, আমাদের সময় ছিল 120টা, আসন ছিল, এখন কমাই ফেলছে। ওকে, জীববিজ্ঞান অনুষদ যেটা আমরা বলি, ভূগোল ও পরিবেশ বিদ্যা। এখানে শুধু এটা একটু বুঝে রাখো, এখানে কিন্তু বোঝার বিষয় আছে। ভূগোল ও পরিবেশ বিদ্যা আর হচ্ছে মনোবিজ্ঞান, এখানে জাস্ট হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থী যারা আছো, তারাই শুধু এখানে চান্স পাবা, আর কেউ পাবা না। মানে এটা মানে একটা সিলেক্টেড। ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মনোবিজ্ঞান নিয়ে যারা পড়তে চাও, সাইকোলজি, এই যে অনেকে সাইকোলজি ধরে ফেলো, তুমি এখন কি বলতে চাচ্ছ, হাসো কেন, হ্যাঁ, এই যে বিষয়, ডিপ ডিপ বিষয়গুলো যে শিখছো তোমরা, এটা মূলত মনোবিজ্ঞান, তাই না? তো এখানে হচ্ছে আমাদের 10টা আসন আছে ভূগোল ও পরিবেশ বিদ্যা, আর মনোবিজ্ঞান আছে কয়টা, 12টা। এটা শুধু যারা মানবিক থেকে আসবা তারাই এখানে পড়তে পারবা, এই দুটা সাবজেক্ট, আর কেউ পারবে না, সায়েন্সেরও নেই, কমার্সেরও নেই, ঠিক আছে? টোটাল হচ্ছে 849টি আসন ডি ইউনিটে, ঠিক আছে? এই হলো আমাদের আসন বিন্যাস। ওকে, দেখো এখানে একটু খেয়াল করো, আমরা আরেকটু আসি এদের সাবজেক্ট পয়েন্টটাতে আসি। আর রিকোয়ারমেন্ট যেটা আমরা বলছি, রিকোয়ারমেন্টের এটা একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো, যারা উচ্চ মাধ্যমিক বা হচ্ছে এই জায়গা থেকে আসবা, তাদের মানে যে কোনো শিক্ষা বোর্ড থেকেই হয়, এটা তো ক্রস, এটা বাদ, ঠিক আছে? তোমাদের হবে কোনটা, 3.50, 3.00, 3.50 এসএসসি, আর 3.00 হচ্ছে এইচএসসি, টোটাল হচ্ছে 7.50। 7.50 হলে ডি তে পরীক্ষা দিতে পারবা। 7.49 হয় তুমি পরীক্ষা দিতে পারবা না। 7. যদি 49 হয় পরীক্ষা দিতে পারবা না, বুঝছো? এটা রিকোয়ারমেন্টটা একটু খেয়াল করবা, আশা করি এটা তোমরা জানো। এখন আসি একটু আমরা সাবজেক্ট ভিত্তিক যে বিষয়টা। অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে গেলে তোমাকে বাংলাতে পাইতে হবে 10 পাইতে হবে। আমাদের আয়শা ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ে, সেকেন্ড ইয়ারে এখন, তার পজিশন ছিল 315। আমাদের বেসিক শিক্ষার্থী ছিল, সে সেকেন্ড ইয়ারে পড়ে, তার পজিশন ছিল হচ্ছে 315। তোমাদের আয়শা আপু হয়তো অনেকে চিনো, তোমাদের এই গ্রুপের মডারেটর, ঠিক আছে? 315 ছিল, সেই অর্থনীতিতে পড়াশোনা করতেছে। তার মানে সে বাংলাতে কমপক্ষে 10 পাইছিল, এবং ইংরেজিতে কমপক্ষে 10 পেয়েছিল, এবং বিশ্লেষণ দক্ষতা আইকিউ যেটা বলি 8 পেয়েছিল, এবং সাধারণ জ্ঞানে 8 পেয়েছিল, ঠিক আছে? এটা এখন অনেকে আবার এটা মনে করে যে ভাই আমি সাধারণ জ্ঞান দাগাইছি, আমি কি ইকোনমিক্স পাবো? আমি ম্যাথ দাগাইছি, আমি কি ইকোনমিক্স পাবো? আমি হচ্ছে জিকে দাগাইছি, আমি কি ইকোনমিক্স পাবো? অবশ্যই পাবা, কোনো সমস্যা নেই। এখানে কি বলছে, সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি, যে কোনো সাবজেক্টই তুমি দাগাও না কেন, সেম প্রায়োরিটি। এখানে মূলত পরীক্ষা দিতে হয় বাংলা, ইংলিশ এবং আইকিউ, এই তিনটা হচ্ছে কম্পালসারি, এই তিনটাতে আনসার করতেই হবে, মাস্ট। আর বাকি হচ্ছে সাধারণ জ্ঞান এন্ড হচ্ছে গণিত। এখন গণিত কোনটা, ওই ক্লাস 9-10 গণিত না, এটা কিন্তু ইন্টারমিডিয়েটের গণিতটা, যেটা আমরা পড়ে আসছি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, জটিল সংখ্যা, তারপর হচ্ছে ম্যাট্রিক্স, নির্ণায়ক পড়ে আসছি না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তোমরা এটা জানো। তো ওইগুলা সরল রেখা, ঠিক আছে? এইচএসসির যে ম্যাথ ছিল, ওইটা হচ্ছে এই ম্যাথ,
ক্লাস 9-10 এর কিন্তু ম্যাথ না, এটা ভাবিও না কেউ। হ্যাঁ, আর অর্থনীতিও এইচএসসি, শুধু এখানে সাধারণ জ্ঞানটা হচ্ছে আমাদের বই পড়তে হয় আর কি আলাদা করে। এখন যারা যারা হচ্ছে আমি বলবো যারা বি তে পরীক্ষা দিবা তারা ডি তে জিকে লাগাবা, কারণ বি তেও জিকে আছে। আর যারা বি তে পরীক্ষা দিবা না, যারা বি তে পরীক্ষা দিবা না, যদি তুমি স্পেশাল থাকো আমি ইকোনমিক্স পড়তে চাই, মানে ইকোনমিক্স আমার হচ্ছে আমি ভালো পারি, তাহলে তুমি ইকোনমিক্স দাগাবা, জিকে আউট, ক্যান্সেল আউট, ঠিক আছে এইভাবে। এবং অর্থনীতি ব্যতীত সমাজবিজ্ঞান অনুষদের আর বাকি যতগুলো সাবজেক্ট আছে উইথআউট ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জার্নালিজম বা সাংবাদিকতা যেটা আমরা বলি, ডেভেলপমেন্ট স্টাডিজ, অ্যান্ড দেন হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, এই সাবজেক্টগুলোতে ইংরেজিতে পাইতে হবে, বাংলাতে পাইতে হবে 10, ইংরেজিতে পাইতে হবে 10, এবং আইকিউতে পাইতে হবে 8। আমার স্টুডেন্টরা তো আইকিউতে 18 পায়, 18 পায়, 17 পায়, 19 পায় 20-এর মধ্যে, ঠিক আছে, কত বছর এরকম হয়েছিল। এবং সাধারণ জ্ঞান বা ওটাতে 8 পাইতে হবে। এই হচ্ছে তোমাদের এই বিষয়টা। আর লতে লতে কিন্তু একটু কাহিনী করে ফেলছে, লতে কিন্তু একটা কাহিনী করে ফেলছে, বুঝছো? আচ্ছা একটু খেয়াল করো ভালো মতন, হ্যাঁ একটু এদিকে খেয়াল করো। দেখো আসলে কোনো কিছুই আমরা যখন কি বলে বিবেক দিয়ে কোনো কিছু ভাবি না, আবেগ দিয়ে সবসময় চলাফেরা করি, ঘোরাফেরা করি, হাসি তামাশা করি। কিন্তু এই যে একটা বিষয় এখানে সাবজেক্টটা পাওয়ার জন্য একটা ছেলে একটা মেয়ে যে পরিমাণ কষ্টটা করে, ওইটাকে তুমি করছো? নিজেকে জিজ্ঞেস করো তো একটাবার। তুমি সারাটা দিন চিলমুড়া আছো, ওরে ভাই মানে তোমার মতো চিল আর কেউ নাই, মনে হয় যে কোনো দায়িত্বই নাই তোমার মধ্যে, সেই চিলমুট, ভালো মতো আড্ডা দিচ্ছ। কিন্তু এই সাবজেক্টটা পাওয়ার জন্য একটা মেয়ে একটা ছেলে রাত ভোর পরিশ্রম করতেছে, কান্নাকাটি করতেছে, চোখের এইদিকে কালো দাগ ফেলে ফেলছে, বুঝছো? সে কি সাবজেক্ট পাবে নাকি তুমি পাবা? নিজেকে কোশ্চেন করো, কারা পাবে সাবজেক্টটা? অবশ্যই সে পাবে। সেজন্য বলে একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, যতই ধান্দা করো, যতই হচ্ছে যে বন্ডামি করো, ঠিক আছে, বন্ডামি বন্ডামির জায়গায়, দান্দা দান্দার জায়গায়, আর এই পড়াশোনা পড়াশোনার জায়গায়, বুঝছো? এটা মাইন্ডে রেখো, মানে মাথায় রেখো আর কি। এখন আইন অনুষদ যেটা, সেখানে আমাদের একটু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টটা হলো এটা বাদ, এটাকে তোমার নেওয়া প্রয়োজন নেই। 23 ব্যাচ যারা, জিপিএ লাগবে তোমার 4.00, যদি কম হয় এটা ল পাবা না। যে রিকোয়ারমেন্ট বলছে ওইটাই পারতে হবে, এখান থেকে এক কিঞ্চিত পরিমাণ কম, সো তুমি নাই, তুমি নাই এখানে, ঠিক আছে। ইংরেজি হচ্ছে 3.50 পাওয়া লাগবে, এটা এসএসসি, এটা এসএসসি এসএসসি। আর এইচএসসি হচ্ছে জিপিএ 3.50 থাকতে হবে, মাস্ট থাকতে হবে, এবং ইংরেজিতে পাইতে হবে 3.00। কমাই ফেলছিল কতবার, এটা হচ্ছে 3.00 তোমার পাওয়া লাগবে। আর উভয় পরীক্ষার মোট জিপিএ পাওয়া লাগবে হচ্ছে তোমার কত, সেটা হলো 8.00। উভয় পরীক্ষায় টোটাল পাইতে হবে 8.00, তবেই তুমি ল পাওয়ার যোগ্য হবা। ধরো তুমি সবকিছু পাকাপোক্ত করে ফেলছো, মেরিট পজিশন মানে 1 আসছে, তুমি ফার্স্ট হইছো, কিন্তু তোমার এখানে জিপিএ নেই, তুমি পারবা না। মানে প্রত্যেকটা গুরুত্ব অপরিসীম। হাতের 5টা আঙ্গুলে একটা আঙ্গুল না থাকলে যেমন অপূর্ণতাপূর্ণ হয়, ঠিক সেম এটাও ঠিক সেম, সবকিছু ঠিকঠাক থাকতে হবে, তবে তুমি সাবজেক্টটা পাবা, বুঝছো? আর এই জায়গাতে বাংলাতে, বাংলাতে সর্বনিম্ন, লয়ের কথা বলতেছি, ল সর্বনিম্ন মার্ক যেটা, সেটা হলো 10 পাইতে হবে বাংলাতে সর্বনিম্ন। তোমাদের আফসানা আপু যে ফার্স্ট হয়েছিল ডি ইউনিটে, ঠিক আছে, তোমাদের আফসানা আপু ডি ইউনিটে যে ফার্স্ট হয়েছিল, সে ফার্স্ট হয়েছিল, সে এখন ল নিয়ে পড়াশোনা করতেছে। এবং কাকতালীয় ভাবে আরেকটা বিষয়, যারা সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমারও পারো, অনেক ভালো, অনেকেই পড়তেছে এখানে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 4জনই কাকতালীয় ভাবে কেন জানি সেকেন্ড টাইমার, মানে এখানে যারা পড়তেছে এখন, ঠিক আছে। তো নিরাশ হওয়ার কিছু নাই, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার তোমরা নিজেদের মতো ভালো করে পড়াশোনা করলেই ঠিকঠাক মতন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখানে বাংলাতে 10, ইংরেজিতে 15 পাইতে হবে, আর আইকিউতে পাইতে হবে 8 সর্বনিম্ন। কিন্তু এগুলা পাইলে তো তুমি ল পাবা না। এটা জাস্ট হচ্ছে তোমার একটা সর্বনিম্ন পয়েন্ট। এটা কেন দিছে, একটা স্টুডেন্ট বাংলাতে হচ্ছে 30-এর মধ্যে ধরো 30 পাইছে, 30 পাইছে, ওকে, ইংলিশে 30-এর মধ্যে 30 পাইছে, ভালো কথা, খুবই ভালো। এন্ড আইকিউতে পাইছে 7, সেই সাবজেক্টই পাবে না, পাবে না, ফেল সে, সে কিন্তু ফেল, সাবজেক্ট পাবে না। সে 7 পাইছে, ধরো সে 6 পাইছে, এরকম হিউজ স্টুডেন্ট ছিল গত বছর, অনেক ভালো ভালো করছে, ওই যে সাবজেক্ট ভিত্তিক যে যারা এক্সপিরিয়েন্স থাকে এরকম আর কি। যেমন ধরো আমি ইংলিশ পড়াচ্ছি, আইকিউ পড়াচ্ছি, বাংলা দিলে হয়তো আমি ওইভাবে ব্যাখ্যা করতে পারবো না, হ্যাঁ জিনিসটা ওরকম। এখানে একটা স্টুডেন্ট এখানে দুইটাতেই অনেক ভালো করছে, কিন্তু এখানে ফেল করছে, তার মানে ফেল, তার মানে এত স্কোর হওয়ার সত্ত্বেও সে পাইল না।
ঠিক আছে। আর জিকে বাংলার মধ্যে ধরো 8 পাইছে। তার মানে আমি তোমাকে এটা বোঝাচ্ছি যে ভাই পাস মার্ক, ডি ইউনিটে পাস মার্ক নিয়ে যারা বলো যে পাস মার্ক কত, তার চেয়ে বড় বিষয় হলো এই সাবজেক্ট পাওয়ার জন্য কি রিকোয়ারমেন্ট। আরে ভাই তুমি 42 পাইছো, সো হোয়াট, সো হোয়াট, তুমি 42 পাইছো, হ্যাঁ পাস করছো, 40-এ পাস করছো, হ্যাঁ পাস করছো, ওকে ফাইন। সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্ট তোমার ফিল আপ নাই, তুমি ফেল, তুমি কিন্তু ফেল, তুমি সাবজেক্টই পাবা না। সাবজেক্ট না পাইলে পাস করে কি লাভ, তাই না? তাহলে সাবজেক্টের রিকোয়ারমেন্ট এটাও ফিল আপ করতে হবে, টপও করতে হবে, তাহলে তুমি সাবজেক্টটা পাবা। বুঝছো? এটা একটু খেয়াল করতে হবে। আমরা আইআর শিক্ষা ও গবেষণা যেটা আমরা বলবো, যেটা আমার সাবজেক্ট, সেটা হলো বাংলাতে 10 পাইতে হবে, ইংলিশে 10 পাইতে হবে, আইকিউতে 8 পাইতে হবে, আর জিকে অথবা ম্যাথ অথবা ইকোনমিক্সে 8 পাওয়া লাগবে, তাহলে তুমি আইআর নিয়ে পড়তে পারবে। আর লাস্ট হচ্ছে জীববিজ্ঞান অনুষদ, এবং এটা হচ্ছে আমাদের দুইটা, ভূগোল ও পরিবেশবিদ্যা আর হচ্ছে মনোবিজ্ঞান, যেটা আমার ওইখানে ছিল। হ্যাঁ, যারা শুধু মানবিক বিভাগের শিক্ষার্থীরা পড়তে পারবে। মানবিক শাখায় ভূগোল বিষয়ে 3 পয়েন্ট থাকতে হবে, মানবিক শাখায় মনোবিজ্ঞান বিষয়ে 3 পয়েন্ট থাকা লাগবে এইচএসসি তে। ঠিক আছে, এটা হচ্ছে এইচএসসি। এইচএসসি তে 3 পয়েন্ট থাকা লাগবে মানবিক মনোবিজ্ঞানে সাবজেক্টে, এবং ভূগোল ও পরিবেশবিদ্যায় থাকতে হবে। যদি না থাকে তুমি এই সাবজেক্ট পাবা না, সহজ কথা। আর রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে। এই তো আমরা ডি ইউনিটটা একদম ওকে করে ফেললাম। আর এই জায়গায় একটু বলি, তোমরা ফুল ফোকাস দিয়ে একটু প্রিপারেশন নিয়ে এখন থেকে। বাংলাতে হচ্ছে আমাদের এখানে 30, ইংরেজিতে হচ্ছে 30, আইকিউতে হচ্ছে 20। এই 3টা সাবজেক্ট ফিক্সড, পারতেই হবে, পারতেই হবে। এই 3টা সাবজেক্ট তোমাকে দাগাইতেই হবে। এখন এই যে সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি, যে কোনো একটা দাগাবা, যে কোনো একটা। আগেই বলছি, একটা সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি দাগানোর উপরে নির্ভরশীল না, নির্ভরশীল হচ্ছে তুমি ওইটাতে কত পাইছো। ঠিক আছে, এটা 7 পাইলে কিন্তু ফেল। এখানে ছিল সবগুলো 8 পাইতে হবে, তুমি যেটাই পাও 8 পাইতে হবে, 7 পাইলে কিন্তু ফেল। ঠিক আছে, তাহলে এখানে 40 মার্কে 5 নম্বর, 5 মার্ক পাই কি লাভ যদি আমি সাবজেক্ট না পাই? তাহলে 5 মার্কের গুল্লি মারো, মানে ওকে আসলে মাথায় রাখার কোনো প্রয়োজন নাই। 5 মার্ক আমার প্রয়োজন না, আমার প্রয়োজন চান্স পাওয়া। ঠিক, এটা মাথায় রাখবা। 5 মার্ক শুনে কি করবা? 5 মার্ক কত? অনেকে জিজ্ঞেস করো 5 মার্ক কত? 5 মার্ক 40, তো কি হয়েছে? এখন তুমি 42 পাইছো, ওদিকে ফেল করে বসে আছো, সাবজেক্ট নাই, হবে এটা? ওটা করা দরকার নেই, তাই না? এই হলো বিষয়। চলো আমরা লাস্ট যে বিষয়টা আসবে সেটা হচ্ছে D1, যারা হচ্ছে খেলাধুলা পছন্দ করো, স্পোর্টস সায়েন্স। D1, D1-এ এটা হচ্ছে উপ ইউনিট, সাব ইউনিট, এবং এটা স্পোর্টস সায়েন্স। যারা খেলাধুলা করতে ভালোবাসো, লং জাম্প, হাই জাম্প, ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি, যত ধরনের খেলা আছে, যারা ভালো পারো D1 আবেদনটা করবা, এবং এখানে পরীক্ষা দিবে। এখানে আসন সংখ্যা মাত্র 40টা। কত? 40টা। ঠিক আছে, মাত্র আসন সংখ্যা 40টা। এবং এখানে আরেকটা কথা বলি, কথাটা বলতেই হয়, সেটা হলো ধরো এমসিকিউ পরীক্ষা ফার্স্ট হয়েছে, এমসিকিউ পরীক্ষা কি হয়েছে? ফার্স্ট হয়েছে, তার মানে সেই যে চান্স পাই গেছে, জিনিসটা কিন্তু ওরকম না। এমসিকিউ পরীক্ষা আমার ফ্রেন্ড, যখন আমি বিশেষ শাসনে পরীক্ষা দেই, তখন আমার ফ্রেন্ড তৃতীয় হয়েছিল। তো তৃতীয় মানে তো অনেক বড়, আমি D1-এ পরীক্ষা দেইনি, ওই D1-এ পরীক্ষা দিছে, কারণ ওদিকে হয় নাই তার। তো সে তৃতীয় হয়েছে, আমি তো ভাবছি তার চান্স হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। প্র্যাকটিক্যাল পরীক্ষা লাগে। এখন তুমি ফার্স্ট হইছো এই D1-এ এমসিকিউ পরীক্ষায়, ফার্স্ট হইছো, এই ফার্স্ট হওয়ার পরে বা মেরিট স্কোর আসার পরে তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। যে বিষয়ে তুমি অভিজ্ঞ, তুমি ফুটবল পছন্দ করো, তাহলে ওদের সামনে ফুটবল খেলা দেখাও। তুমি ক্রিকেট দেখাও, তথ্য ধরবে, বা তোমার একটু এক্সারসাইজ বা এরকম কিছু দেখাবে। যদি না করতে পারো তাহলে তুমি প্র্যাকটিক্যালে ফেল। আর প্র্যাকটিক্যালে ফেল করলে তুমি ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, ডাজ নট ম্যাটার। মানে প্রত্যেকটার আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে, আলাদা আলাদা রিকোয়ারমেন্ট ফিল আপ হবে, তুমি সেই সাবজেক্টটা পাবা। ফিল আপ হবে না, চান্স হবে না, বা ওই সাবজেক্টটা পাবা না, সহজ কথা। ঠিক আছে, তো ডি ইউনিটে, D1-এ তুমি ফার্স্ট হও, সেকেন্ড হও, থার্ড হও, ওইটা দিয়ে তোমাকে সিলেকশন করা যাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ব্যবহারিক পরীক্ষায় ভালো মার্কস পাইছ, বা ওইটা তুমি সাকসেসফুল হইতে পারছো। ঠিক আছে, তো এইটা একটা বিষয়। তো এটা ডিপেন্ডস অন প্র্যাকটিক্যাল এক্সাম, এন্ড B1 ডিপেন্ডস অন প্র্যাকটিক্যাল এক্সাম, এটা একটু মাথায় রেখো। সো এইখানে আমাদের যে বিষয়টা সেটা হলো শিক্ষা অনুষদ, এটাও 40টা আসন আছে, সবাই পরীক্ষা দিতে পারবা, সায়েন্স আর্টস কমার্স সবাই, এখানে রিকোয়ারমেন্ট আছে। আবার এখানে সবচেয়ে, যদি বলি সবচেয়ে আবেদন, মানে জিপিএ মার্কস যার নাই, একদমই কম, 5.50। এটা বাদ দাও, মানে এটা তো বাদ, এটা তো বাদ, তোমাদের কি তাহলে যেটা, যেহেতু 26 বেসের এখনো দেয় নাই, 25 বেসের কথা বলছি। এসএসসি তে 2.50 পাইলেই তুমি এখানে আবেদন করতে পারবা, এইচএসসি তে 2 পয়েন্ট পাইলেই তুমি আবেদন করতে পারবা, এবং টোটাল হচ্ছে 5.50। এখন এই রেজাল্টটা যদি কারোর না এসে থাকে, সে কি পড়াশোনা করছে? হ্যাঁ বলো,
যদি 5.50 যদি কোনো একটা স্টুডেন্ট না থাকে, একটা ইউনিভার্সিটি তোমাকে সুযোগ দিচ্ছে যে 5.5 থাকা সত্ত্বেও তুমি আবেদন করতে পারবা D1 এ, ঠিক আছে? তো এটা একটা বিশেষ সুযোগ। 40টা আসন বিকেএসপি যারা, তাদের একটু আলাদা প্রায়োরিটি আছে মনে হয় বিকেএসপি থেকে যারা আসবা। তবে এখানে আরেকটা কথা আছে, কথা হলো সার্টিফিকেট প্রয়োজন। তোমার কিন্তু একটা সার্টিফিকেট লাগবে তুমি যে আসলে খেলোয়াড় বা হচ্ছে তুমি খেলছো, যেহেতু এটা একটা প্রফেশনাল জায়গা স্পোর্টস সায়েন্স, তুমি এখান থেকে ক্রিকেটার হবা, ফুটবলার হবা, বিভিন্ন ম্যারাডোনা হবা, তাই না, মেসি হবা, লিওনেল মেসি হবা, তারপরে নেইমার হবা, ঠিক আছে? তো তোমার তো অবশ্যই একটা সার্টিফিকেট লাগবে, আগে থেকে একটা সার্টিফিকেট তোমার প্রয়োজন। এই যেখানে বলছে ফিল্ড টেস্ট হচ্ছে 12 আর খেলাধুলার সনদ হচ্ছে 2, মানে তোমার একটা সনদ প্রয়োজন। যদি সনদ না থাকে তাহলে আরেক আরেক কাজ হবে না। সনদ বলতে সার্টিফিকেট, ধরো তুমি স্কুলে কোনো একটা খেলছো বা হচ্ছে কলেজে কোথাও খেলছো বা জেলা পরিষদের কোনো আন্ডারে কিছু একটা খেলছো, তোমার একটা সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেটের উপর নাম্বার হচ্ছে 2, এইটা না থাকলে তুমি নাই। এবং ফিল্ড টেস্ট 12, দৌড় দেওয়া হবে, মেয়ে ছেলে উভয়কে দৌড় দেওয়া হবে, দৌড় দিতে হবে, বুঝছো? আর এখানে বাংলাতে মার্কস আসবে 30, ইংরেজিতে 30 এবং সাধারণ জ্ঞানে 25। আর গেমস এন্ড স্পোর্টস এর নীতিমালা, যেগুলো এই যে এখানে বলছে নীতিমালা, ফিল্ড টেস্ট এবং হচ্ছে খেলাধুলা সনদ, এটার উপর মার্কস হচ্ছে 15, ইন টোটাল হচ্ছে 100, 5 নম্বর 35, ঠিক আছে? এই হলো বিষয়। আশা করছি টোটালি বুঝতে পারছো। ডি ডি ইউনিটে 1-এ কি হয়? খেলাধুলা হয়। এখন বলো যে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, আমাকে একটু কষ্ট করে জানাও। অনেক লম্বা সময় ধরে তোমাদেরকে সবগুলো ইউনিটের পরিচয় আমি পড়ানোর চেষ্টা করেছি। আর ড্রিম বেসের ক্লাস কখন শুরু হবে? ড্রিম বেসের ক্লাস অতি শীঘ্রই শুরু হয়ে যাবে। এসএসসি পরীক্ষা প্রায় শেষ পর্যন্ত চলে আসছে, আমরা তো গ্রুপে কার্যক্রম শুরু করে দিছি। একটু কষ্ট করে বলো সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, তোমাদের দেখি একটু কমেন্ট করার চেষ্টা করি। হ্যাঁ, শোনো, এখানে ছবিতে চান্স পাওয়াটা আসলে ডিফিকাল্ট কোনো কিছু না, শুধু ছবিতে না, সব বিশ্ববিদ্যালয়ে ডিফিকাল্ট করে ফেলে আমরা নিজেরা। হ্যাঁ, আমাদের স্ট্র্যাটেজি আমরা ঠিকঠাক ফলো করি না। খুবই ইম্পর্টেন্ট কথা, লাস্ট 2 মিনিট থাকো, খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হলো আমরা যখন অ্যাডমিশন শুরু করি আমাদের আশপাশে দেখা যায় যে অনেক বই, অনেক কিছু, তো আমরা মাথাটা আসলে ফিক্সড করতে পারি না আসলে কোন বইটা পড়বো, কোন টিচারের কাছে পড়বো, কোথায় গিয়ে ফিক্সড হবো। মানে তোমার এই মাথাটা নিয়ে পারতেছে না যে খালি এরকম ঘুরান দিতে, ঠিক আছে? তুমি নিজেই ঘুরো এখন, মানে এই যে এত এত ক্লাস, এত এত বই, কোনটা নিবো আসলে? হ্যাঁ, এরকম দিশাহারা হয়ে যাও। একটা স্টুডেন্ট যদি অ্যাডমিশনে ফেল পড়ে বা সাবজেক্ট না পায়, এটার একটা যদি কারণ হিসেবে মনে করি, তাহলে সে ফিক্সড কোথাও ছিল না। ফিক্সড প্লেস, ফিক্সড বই, ফিক্সড একটা টিচার ছিল না। এটা তুমি ইন্টারমিডিয়েট পাও নাই যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বিভিন্ন বই নিয়ে তুমি পড়বা। যে কোনো একটা ভালো জায়গায় পড়ো, যে কোনো একটা ভালো বই পড়ো, একটাই পড়ো না, সবকিছু একসাথে কেন? একসাথে হওয়া যাবে না, তোমাকে ফিক্সড করতে হবে। এই যে আমাদের স্টুডেন্ট যারা আছো, তোমরা এখানে আসছো, এখানে ক্লাসগুলো করো ঠিকঠাক মতন, বাকি সময়টা তুমি বইয়ে দাও। এখন তুমি যদি সারাটা দিন যদি ঘোরাফেরা করো যে ওইখানে করবো, ওইখানে ক্লাস করবো, ওইখানে ক্লাস করবো, ওই বই পড়বো, ওই বই পড়বো, সারাদিন মাথা হ্যাং করে তুমি নিজেই চিনবা না। ফিক্সড মাইন্ডটাকে ফিক্সড করতে হবে। চান্স না পাওয়ার এইটা একটা অন্যতম কারণ, ঘোরাঘুরি করা, দৌড়াদৌড়ি করা, মানে ব্রেনকে এক জায়গায় শিথিল না রাখা, এটা একটা কারণ, বুঝছো? ফিক্সড রাখতে হবে। যেখানে যার ভালো মন চাই ভালো সেখানে করো, কোনো অসুবিধা নেই, বাট ফিক্সড এটা করতে হবে। দেখে শুনে তো তুমি যাবা অবশ্যই, কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখে শুনে যাও, বুঝো। যদি না বুঝতে পারো তাহলে তো সমস্যা, ঠিক না? তো এটা তোমাদের উদ্দেশ্যে বলা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে অ্যাডমিশন টাইমটা হচ্ছে ভেরি স্পেশাল মুভমেন্ট ফর ইউ, কারণ এই সময়টাতে অনেক সমস্যা হবে, ফ্যামিলি প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেম, মেন্টাল প্রবলেম, আরো অনেক কিছু থাকে, তোমরা সবই জানো, সবকিছু তার বলতে হয় না, তাই না? এগুলা যারা করো, এই যে এগুলা যারা করো, তখন আবার এগুলো হবে পরীক্ষার মধ্যে, বুঝছো? তখন দেখা যাবে যে একেবারে শেষ, একেবারে শেষ, একটা কিক দিয়ে তোমাকে একদম ফেলাই দিবে, তখন আর তোমাকে কোনো দাম মূল্য কোনো কিছু নাই। ইন টপ দ্য একটা পজিশন করো, ভালো একটা জায়গায় যাও, নিজেকে একটু বিল্ড আপ করো, দেখবা সবকিছু তোমার আন্ডারে চলে আসছে, এটা জগতের নিয়ম, কিচ্ছু করার নাই। বাট ওইটার জন্য আমি যে যাবো জিনিসটা ওরকম না, আমাকে ভালো কিছু একটা কিছু করতে হবে, ভালো একটা কিছু করার জন্য হলে তো ভালো জায়গায় যেতে হবে, ঠিক না? সো এই সময়টা খুবই পিক একটা টাইম। সো নিজেকে একটু কন্ট্রোলে রাখো, ভালো মতন পড়াশোনা করো, রুটিনটা অনুযায়ী পড়াশোনা করো,
দান্দা করা, এই যে ভণ্ডামি করা, এগুলো থেকে দূরে থাকো, তাহলেই হবে ইনশাআল্লাহ। পারলে নামাজটা ঠিকঠাক মতন পড়ো, বাকি সবকিছু প্রসেস অটোমেটিক চলবে, বুঝছো? আর যারা আমাদের বেসে আসো সেকেন্ড টাইমার, তোমরা আরো ডেডিকেটেড হয়ে ভালোভাবে ক্লাসটা করবা। যারা আসবা আমাদের সাথে, এখানে প্রেশার নিতে হবে, ক্লাসের প্রেশার, পরীক্ষার প্রেশার, তার নোট শেয়ার করার প্রেশার, সবকিছু প্রেশার তোমার নিতে হবে, তাহলে তুমি পারবা। ঠিক আছে? এটা ওকে, আশা করছি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো এটাই যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলাও আছেন। তো তুমি ধৈর্যশীল হও। মাঝে মধ্যে মনে হবে যে আমি মনে হয় পারবো না। ওভার নাইটে কখনো কোনো কিছু হয় না, মানে রাতারাতি কিছুই সম্ভব না, রাতারাতি কোনো কিছু হয় না, বুঝছো? রাতারাতি কিছুই হয় না, রাতারাতি শুধু ওই যে ক্ষণিকের একটা আবেগ হয়ে কিছু করা যায়। কাউকে পছন্দ করছো, ভালো লাগছে ইত্যাদি, এটা রাতারাতি হয়, ঠিক আছে? কিন্তু ওইটাকে ইন্ডিয়া নিয়ে যেতে গেলে আরো অনেক সময় লাগে। হ্যাঁ, মানে লাস্ট ডেস্টিনেশন পর্যন্ত যাইতে গেলে অনেক সময় লাগে, লম্বা সময় ধরে থাকতে হয়, তাই না? তবেই তুমি সাকসেসফুল যাইতে পারবা। সো অ্যাডমিশন রিলেট জিনিসটা এরকম যে আজকে বাংলা বই নিয়ে বসছো, ঠিক আছে, বাংলা বই নিয়ে বসছো, মনে হচ্ছে আজকে সব কিছু শেষ করে ফেলবা, 2 পৃষ্ঠা পড়ার পরে শেষ। এটা করা যাবে না। মানে কনসেন্ট্রেশনটা ব্রেক না হওয়ার জন্য একটু নিজেকে ধরে রাখতে হবে এবং রুটিনটা খুব ভালো করে পালন করতে হবে, তাহলেই পারবা, বুঝছো? তাহলেই পারবা। তোমাদের তোমাদের আসলে কথা বলে আমি পারবো না। হ্যাঁ, প্রত্যেকের আনসার দিতে গেলে আমি নিজেই বন্ড হয়ে যাব। আমি আমি তোমাদের কারণে বন্ড হতে চাই না, ঠিক আছে? তোমরা আমাকে বন্ড বানায় ছাড়বা যদি আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর এখনো দেই। হ্যাঁ, আমি সেটা করতে যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, সি ইউনিটের আবেদনের যোগ্যতা বলেন নাই ভাইয়া? সি ইউনিটের আবেদন যোগ্যতা বলি নাই। সি ইউনিটের আবেদন যোগ্যতা আসলেই তোমাদের এখানে সায়েন্স, আর্টস, কমার্সের জন্য আলাদা যেহেতু ছিল। আচ্ছা, আমি একটু রিপিট করি তাহলে। কিছু কিছু পোলাপান আছে মানে এত দুষ্টু, এদের সাথে যদি আল্লাহ যে একটা শয়তান দিছে, এদেরকে দিলেও শয়তানকে ফেল করে দিবে। মানে ওদের সাথে শয়তানও পারবে না, মানে এরকম সিচুয়েশন। হ্যাঁ, এরা এতটা শয়তান হয়েছে যে শয়তানে আসে এদের সাথে পারবে না, ঠিক আছে? আচ্ছা, সি ইউনিট কোথায় গেল? এই তো চলে আসছি। ওকে, এই তো। আচ্ছা, এখানে লাস্ট এটাই ছিল। এখানে ধরো এই দুইটা বাদ, হ্যাঁ, এই দুইটা বাদ, এই দুইটা আছে 2023 বেচ। এসএসসি হচ্ছে 3.50 লাগবে তোমার। এবং এটা হচ্ছে মূলত হচ্ছে যারা কমার্স, যারা কমার্স অথবা মানবিক থেকে যারা আসবা, দেখো, যারা ব্যবসা শিক্ষা এবং মানবিক থেকে যারা আসবা, তারে এসএসসি হচ্ছে 3.50 এবং এইচএসসি হচ্ছে 3.00, টোটাল হচ্ছে 7.00। যারা কমার্স এবং আর্টস, তোমাদের জন্য এটা, ঠিক আছে? 7.00 টোটাল, আর আলাদা করে 3.50 এবং 3.00। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য হচ্ছে এইটা, অর্থাৎ 23 বেচ, এসএসসি 3.50, এইচএসসি 3.00, টোটাল হচ্ছে 7.50, ঠিক আছে? এই তো, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে তাহলে দেখা হবে পরবর্তী পরবর্তী লাইভ সেশনে। এটা আর লং লং করি না, ঠিক আছে? আহ, এই পর্যন্ত আজকে আশা করি ক্লিয়ার হইছো। আজকের পর থেকে নতুন করে খুঁজতে হবে না যে আসলে কি পড়বা। এ থেকে শুরু করে একদম D1 ইউনিট পর্যন্ত সবগুলো আমি দেখাই দিচ্ছি কেমনে কি করতে হবে। তো তোমরা হচ্ছে একটু ভালো মতন বাসায় একটু সিরিয়াস হও, ভালো মতন পড়াশোনা করো। আর যদি কারো যদি পার্সোনাল কিছু থাকে, আল্লাহর রস্তে, আল্লাহর রস্তে এটা একটু দয়া করে, মায়া করে একটু সাইডে রাখো। যদি নিয়ে চলো তাহলে অ্যাডমিশনে কিছু একটা হবে। And কি হবে সেটা তুমি বুঝে নাও, যেটা ভাবতেছো ওটাই হবে, ঠিক আছে? অ্যাডমিশনে যে কি হবে, যেটা ভাবতেছো ওইটাই হবে, মনে রাখো। ওকে, কালকে লাস্ট ডেট। এর রানিং সপ্তাহ হবে তোমাদের এসএসসি 6 ব্যাচ যারা 26, তারা ভর্তি চলমান আছে। বা একজন সেকেন্ড টাইমার হিসেবে D1 এ পরীক্ষা দেখে ভালো হবে। যদি তোমার সনদ থাকে এবং তুমি স্পোর্টস এর প্রতি আসক্তি থাকে, তুমি পরীক্ষা দাও।
আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ওপেনদের নিয়ে কিছু বলবেন। এসএসসি 20, এসএসসি 26, এটা তো হবে না। এসএসসি 20-এর তো এখানে অপশন নাই, অপশন তো ছিল না। আমি সবার সাথেই সবার সামনে সবকিছু বললাম, এখানে হচ্ছে অপশন ছিল না, তাহলে দিতে পারবে না। ভাই চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্ট নিয়ে কিছু বলেন। আচ্ছা, এটা সবথেকে বেশি একটা ডিসক্রিমিনেশন হয়েছে, এটা সবাই আমরা জানি। চট্টগ্রাম বোর্ডের যেহেতু পরীক্ষাটা অন্যান্য বোর্ডের শেষ, এটা এখনো হয় নাই, তারা একটা ট্রমার মধ্যে আছে আর কি বলা যায়। তবে যেহেতু সিচুয়েশন এরকম হয়ে গেছে, তোমরা এখন যে সময়টা পাচ্ছ, আমি মনে করি একটা কোশ্চেন ব্যাংক বা হচ্ছে অ্যানালাইসিস করো বা একটু পড়ো। আর অবশ্যই এইচএসসি এক্সামের যে মার্কসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি পরীক্ষা খারাপ হয়, তাহলে অন্যান্য জায়গায় যদি পরীক্ষা দিতে চাও, দিতে পারবে না। সেক্ষেত্রে এইচএসসির পরীক্ষাটার যেগুলো বাকি আছে, এগুলোতে খুব ভালো করে চেষ্টা করো, প্রতিদিনই ফুল টাচ করো, মাঝখানে গেপ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর অ্যাডমিশন নিয়ে বাংলা ইংলিশ, এটা আমাদের কালকে থেকে তো ফ্রি ক্লাস শুরু হচ্ছে, ক্লাসগুলো ভালো মতন করো, তাহলে হবে। আচ্ছা, সেকেন্ড টাইমের হিসেবে D1 পরীক্ষা দেওয়া কি ভালো হবে? পরীক্ষা দাও, সমস্যা নেই তো, এখান থেকে পরীক্ষা দিতে পারবা যদি তোমার সনদ থাকে এবং তুমি যদি স্পেশাল থাকো, হচ্ছে খেলাধুলাতে ভালো থাকে, তাহলে তুমি দিবা, অসুবিধা নেই। বা টোটাল 7.00 দিতে পারবো এক্সামে, এখানে তো আমি রিকোয়ারমেন্ট একটু আগে বলছি। বা ইংলিশে মাইনাস থাকলে এলএলবি পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। পাওয়া যাবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলো। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত তাহলে। হ্যাঁ, অনেক সময় তোমাদের সাথে ছিলাম, আর আমাদের সাথে অ্যাডমিশন জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকো, এবং আমাদের যত ধরনের গাইডলাইন গুলো আছে একটু ফলো করো। আর তোমরা নিজেরা একটু বাসায় পড়ো, আশা করছি ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তবে ধৈর্যশীল হতে হবে। এবং আজকে অনেক এনার্জি নিয়ে পড়তে বসছো, 2 দিন পরে গায়েব হয়ে গেছো, ওটা করা যাবে না। তুমি গায়েব হওয়া হচ্ছে অ্যাডমিশনের জন্য, তুমি আগামী কয়েকটা মাসের জন্য গায়েব হয়ে যাও। গায়েব বলতে গায়েব হয়ে যাও, মানে তোমাকে কাউকে চিনা লাগবে না। মানে কে কি বললো না বললো দেখার টাইম নেই, ঠিক আছে? কেউ বলছে তোকে দেখি না, কোথায় থাকোস তুই? আরে ভাই আমি কই থাকি বলতে হবে? যেখানে মন সেখানে থাকি, বাসায় ভালো মতন পড়ো, গায়েব হয়ে যাও, পড়াশোনায় টোটালি গায়েব হয়ে যাও, আর কোনো কিছু দেখার দরকার নেই। ছেলেদেরকে বলছি তোমরা মেয়েদেরকে থেকে দূরে থাকো, মেয়েদেরকে বলছি তোমরা ছেলেদের থেকে দূরে থাকো। দুইজন দুইজনকে যদি একটু ম্যানেজ করে চলতে পারো, লাইফটা সুন্দর হয়ে যায়, চান্সটা হয়ে যায়। তোমরা তো এই গ্যাঞ্জামটা করতে চাও। হ্যাঁ, একটু ডিস্টেন্স মেনটেন করো, মেয়ে ছেলে একটু ডিস্টেন্স মেনটেন করো, চান্সটা হয়ে যাবে। কথা বুঝছো? দুজনেই চান্স হবে, অরও চান্স হবে, অরও চান্স হবে। এখন তোমরা ক্লোজ হয়ে যাও, যার ফলে অ্যাডমিশনে একটা কিছু হয়ে যায়, বুঝছো? এই, ঠিক আছে, দেখা হবে পরবর্তী লাইভ সেশনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।